ট্রেনটা কুসুমপুরে ঢোকার মুখেই তেড়ে বৃষ্টি এলো। যদিও আকাশের মুখ ভার ছিল কলকাতা থেকে রওনা দেওয়ার সময় থেকে। প্রবল মেঘের গর্জন আর জলের তোর মাথায় করে যখন স্টেশনে নামলাম, তখন চারপাশের প্রকৃতি মনে হলো যেন কোনো অ্যাবস্ট্রাক্ট অয়েল পেইন্টিং। নাকে এসে ঝাপটা দিল সোদা মাটির মন ভালো করা গন্ধ, আর মেঘের দ্রিমি দ্রিমি পাশাপাশি ব্যাঙেদের মৃদুমন্দ ডাক। মনটা ভালো হয়ে গেল। হঠাৎই আজ প্রায় 18 বছর পর গ্রামের বাড়িতে ফিরছি। এই কুসুমপুরের একমাত্র প্রাইমারি স্কুলে ক্লাস 5 অবধি পড়ার পরই বাবা আর দাদু কিছুটা জোর করেই কলকাতার মামা বাড়ি পাঠান আমায়। ও সেখান থেকে পরবর্তীতে হোস্টেলে পাঠিয়ে দিয়েছিলেন মামারা। সেখানেই মানুষ আমি। এই সময় পরপর কিছুটা কাকতালীয়ভাবেই একে একে দাদু, বাবা, জেঠু আর ঠাম্মা চলে গেল। বাড়িতে পড়ে থাকলো শুধু মা আর আমার নিঃসন্তান জেঠিমা। ঠাম্মা চলে যাবার পর আমি অনেকবার আসতে চেয়েছি গ্রামে, কিন্তু মা জেঠিমা ফোনে চিঠিতে বারবার দিব্যি দিয়ে আমায় আমার আশাটাকে আটকে দিয়েছেন। বরাবর কিছু জিজ্ঞেস করলেই বলতেন, যখন সময় হবে আমরা ঠিক তোকে ডেকে নেব বাবা, কিন্তু কপদার তার আগে কিছুতে ফিরবি নে, কথা দে মানিক, আমার কথা দে। আজ মা জেঠিমার সেই ডাক এসেছে, তাই মেসের 3 জন হরিহর আত্মা বন্ধু ও এক বন্ধুর বাগদত্তাকে নিয়ে আমরা 5 জন আমরা অবশেষে আজ পৌঁছলাম আমাদের কুসুমপুরের পৈতৃক জমিদার বাড়িতে। আচ্ছা, আমি মণি ঝিঞ্জির ভৌমিক, পেশায় একজন অধ্যাপক এবং শখের লিখি। এই শ্রাবণী 30-এ পড়ব, এখনো বিয়ে করিনি। সত্যি বলতে সেই 18 বছর বয়স থেকে একা স্বাধীনভাবে অভ্যাস, নিজের পড়াশোনা, চাকরি আর শখের লেখালেখি নিয়ে দিব্য আছি। এখন এই স্বাধীনতার ডোর কোনো রমণীর হাতে তুলে দেবার ইচ্ছে আমার বিন্দু মাত্র নেই, আর বাকিটা ভবিতব্য। কুসুমপুরে নেমে প্রকৃতির এই উদ্ভিন্ন যৌবনের রূপ দেখে ভাবের ঘোরে পড়ে গিয়েছিলাম। ঘোর কাটল মাথায় একটা রাম চাটি খেয়ে। চমকে পিছন ফিরে দেখি পটাই। মুখ দেখেই বুঝলাম, বৃষ্টি দেখে আমি যতই আবেগ আপ্লুত হই না কেন, এই অজগ্রামের এদো স্টেশনে এসে ও খুব একটা খুশি হয়নি। স্টেশন থেকে আমাদের বাড়ি হেঁটে আধ ঘন্টা প্রায়। এই দুর্যোগে কোনো গাড়ির ব্যবস্থা করতে পারিনি আমার বৃদ্ধা মা জেঠিমা। অগত্যা এই জল কাদা মারিয়ে হেঁটেই যেতে হবে। এতটা পথ, সাথে আবার তার সুন্দরী বিদুষী হবু স্ত্রী। তা পটাইয়ের রাগ করার সঙ্গত কারণ আছে বটেই। আমি মুখটা কাঁচুমাচু করে বললাম, এক্সট্রিমলি সরি ভাই, আসলে বুঝতেই তো পারছিস, আমি দেখছি কিছু একটা। আমাকে কথা শেষ করতে না দিয়ে শর্মিলি বলে উঠল, কোনো চাপ নিও না মনিদা, আমার হেঁটে যেতে কোনো অসুবিধা হবে না। গ্রাম দেখতে এসে যদি পায়ে হেঁটে এক্সপ্লোরিং না করি তো কি করলাম আর। শর্মিলি পটাইয়ের বাগদত্তা, একটু গোলগাল মিষ্টি, লক্ষ্মী প্রতিমার মতো চেহারার, বছর 24-এর তরুণ। শর্মিলির সমর্থন পেয়ে একটু গদগদ হতেই দেখি আমার সমবয়সী কলেজ বেলার সবচেয়ে প্রিয় বন্ধু কাম বর্তমান কলিগ পটাই ওরফে পিঙ্গল চ্যাটার্জি আমার দিকে একই রকম কটমট করে চেয়েই আছে। ওর দিকে চেয়ে কিছু বলতে যাব, এমন সময় দেখি রাজীব আর অদৃশ সব মালপত্র নামিয়ে এসে দাঁড়ালো। সে দেখলাম রীতিমতো হাঁপাচ্ছে বেচারারা। কুসুমপুরে ঢুকে আমি নিজের নস্টালজিয়া সামলাতে আর পটাই বউকে সামলাতে গিয়ে ভুলেই গেছিলাম ট্রেন থেকে ব্যাগপত্র নামাতে হবে। শর্মিলি দিব্যি টুক করে নিজের ছোট্ট ব্যাকপ্যাক নিয়ে নেমে পড়েছিল, যদিও আমাদের মালপত্র সবই ওদের দুজনকে নামাতে হলো। এই পুরা স্টেশনে একটা কুলিত ভিকিরিও চোখে পড়া দুষ্কর। অগত্যা গ্রামের সোদা মাটির গন্ধের পাশাপাশি প্রচুর গোময় আর পচা পাটের গন্ধ নাকে নিয়ে আর প্রবল কাদা মারিয়ে বাড়ির পথে পা বাড়ালুম 5 মূর্তি। বৃষ্টি আপাতত বন্ধ হলেও আকাশের মুখ তখনও ভার। কিছু দূর এগোতেই এরও বিপত্তি। যে মেঘপুঞ্জ এতক্ষণ শুধুই আকাশ থেকে চোখ রাঙাচ্ছিল, সে হঠাৎই অভিমানী মেয়ের চোখের জল হয়ে ভীষণ গতিতে ঝরে পড়তে লাগলো। বৃষ্টি বিষয়টা বেশ রোম্যান্টিক ঠিকই, যদি মাথার উপর ছাদ আর হাতে গরম চায়ের কাপ কিংবা প্রেয়সীর হাত থাকে। এই মুহূর্তেই বৃষ্টি এসে বড়ই সমস্যায় ফেলে দিল। অদৃশ আর রাজীবকে তাও বা যদিও ম্যানেজ করা যায়, পড়াই তো রেগে কাঁই, আর তার সাথে যথেষ্ট সঙ্গত কারণও আছে। এই কাদা মাখা রাস্তায় বেচারা পরপর 2বার ভীষণ আচার খেয়েছে হবু বউয়ের সামনে। শর্মিলি প্রথমে হেসে ফেললেও এখন ব্যাপারটা আপ্রাণ ম্যানেজ দিতে চেষ্টা করছে, কিন্তু
ভাবি তো ভোলার নয়। অগত্যা পটাইয়ের দুর্বাসাটায় দৃষ্টিতে ভস্ম হতে হতে এগোচ্ছিলুম কোনো মতে। মনটা কালি হয়ে যাচ্ছিল খুব। জমিদার বাড়ির আদর খাওয়াতে না পারি ভেবেছিলাম গ্রামের বাড়িতে একটু আদর যত্ন খাইয়ে নিয়ে যাব বন্ধুদের। সেখানে প্রথমেই এই বৃষ্টি বিভ্রাট। হঠাৎ অদৃশ্যের গলায় চমক ভাঙল। ও কিছুটা দূর এগিয়ে গেছিল, বলল, ওই দেখ, দূরে একটা চণ্ডী মণ্ডপের মতন কি একটা দেখা যাচ্ছে। ওপরে টিনের শেড দেওয়া আছে, ওখানে চল, মাথাটা বাঁচবে অন্তত। বলা মাত্রই হাঁটার গতি একটু বাড়িয়ে গিয়ে উঠলাম চণ্ডী মণ্ডপে। লক্ষ্য করলাম পাশেই একটা মন্দির, যদিও বাইরে থেকে বোঝার উপায় নেই কোন দেবতার, কারণ মন্দিরের মূল ফটক বন্ধ। বোধ হলো কোনো দেবীরই মন্দির হবে। অদ্ভুতভাবে লক্ষ্য করলাম এই জায়গাটা যেন একটু বেশি থমথমে। মানে আশেপাশে কোনো বাড়িঘর তো নেই, এমনকি একটা ফুলের গাছও নেই, অথচ চণ্ডী মণ্ডপ আছে, মানে মন্দিরও আছে আশেপাশে। তবে কি মন্দিরে নিত্য পুজো হয় না? শর্মিলী বলল, ভাগ্যিস বৃষ্টিটা এসেছিল, নইলে এমন সুন্দর একটা মন্দির হয়তো দেখাই হতো না। পটাইয়ের মুখের রেখাও এতক্ষণ একটু নরম হয়ে এসেছে লক্ষ্য করলাম। একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। এদিকে বৃষ্টির ছাট ক্রমশ বাড়ছে। মাথার উপরে টিন শেড আর কতক্ষণ আমাদের রক্ষা করতে পারবে জানি না। এমন সময় হঠাৎ কোত্থেকে একটা আত পাগলা বুড়ি এসে হাজির হয়েছে সামনে, লক্ষ্য করিনি। বুড়ির মাথার পাকা চুল ভিজে সপ সপ করছে, কপালে সিঁদুর থেবড়ে গেছে, গায়ের মলিন ময়লা কাপড়ও ভিজে গেছে একেবারে, কিন্তু বুড়ির তাতে ভ্রুক্ষেপ নেই মোটেও। সে এক দৃষ্টিতে চেয়ে আছে আমার মুখের দিকে। বৃদ্ধার দৃষ্টির সামনে কেন জানি খুব অসহায় হয়ে পড়েছি আমি। মনের মধ্যে অচেনা অপরাধ বোধ কাজ করছে। হঠাৎ খেয়াল করলাম পটাই আমাকে আড়াল করে এসে দাঁড়িয়ে রাগত গলায় বুড়িকে বলছে, এই বুড়িমা, কি চাও? যাও এখান থেকে বলছি। বুড়ি পটাইকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে ওর আড়াল থেকেই আমায় উদ্দেশ্য করে বসা বসা গলায় জিজ্ঞেস করলো, এই তুই বিলাস ভৌমিকের বাড়ির ছেলা না? হ্যাঁ, বিলাস ভৌমিক আমার ঠাকুর দাদার নাম। নাভি অবধি শুকিয়ে যাওয়া গলা দিয়ে আমি শুধু উত্তর দিলাম, হুম। বলা মাত্রই বুড়ি হাসতে শুরু করলো অস্বাভাবিকভাবে। লক্ষ্য করলাম আমার বন্ধুদের মুখ শুকিয়ে গেছে সবার, শুধু পটাই এখনো শক্ত করে আমার হাতটাকে ধরে দাঁড়িয়ে কঠিন মুখে। হাসি থামিয়ে বুড়ি বলল, এবার পাইলে যা, পাইলে যা, এখনো সময় আছে, পাইলে যা। একবার যদিও খবর পাই ওর সত্তরের শেষ বংশধর এই গ্রামে ফের পা রাখছে, যদি এই গ্রামের মাটিতে তোর শরীরের এক ফোঁটাও রক্ত পড়ে, তাইলে সর্বনাশ হওয়ার কেউ আটকাইতে পারবে না। সব মরবে, সব মরবে, সব আবার ধ্বংস হবে। পাইলে যা, আর যদি না পাইলে যাস, জানবি তোর পূর্বপুরুষের পাপ তোকে এই গ্রামে আবার টেনে আইনছে। পাপের দাম দিবনে, তাই কি হয়? হ্যাঁ, মর, মর হলো প্রেমিনসের পুত, মর, মর। বলেই যেভাবে এসেছিল সেভাবেই হঠাৎই চলে গেল কোথাও। কতক্ষণ আমরা চুপ করেছিলাম খেয়াল করিনি। হঠাৎ রাজীব বলে উঠল, ধুর ধুর, কোথাকার কোন বদ্ধ পাগল বুড়ি কি বলতে কি বলল, তাতে কি তোরা ভয় পেয়ে গেলি নাকি রে? গ্রামে আসতে না আসতেই তোরা কেমন যেন গেঁয়ো হয়ে গেলি। বলে জোর করে হাসতে চেষ্টা করলো। আমরাও তাই করলাম। শর্মিলী বলল, ধুর, বাদ দাও তো, চলে এসেছি যখন ওই মন্দিরটা ঘুরে আসি। একটু বৃষ্টিটাও ধরে এসেছে দেখো। পরিস্থিতি হালকা করতেই আমি কিছুটা জোর করেই বললাম,
বলে এগিয়ে গেলাম। মন্দিরটা বাইরে থেকে তালাবন্ধ থাকলেও অদৃশ আর রাজীব ধাক্কা দিতেই খুলে গেল। মন্দিরের ভেতরে ঢুকে বুকটা কেন জানি না ছ্যাঁত করে উঠল। লক্ষ্য করলাম মন্দিরের মেঝে বাঁধানো নয়, মাটির। এমনকি কোনো বিগ্রহও নেই। কোনো কালে যে এই মন্দিরে কোনো দেবী পুজো হয়নি তাও বোঝা যাচ্ছিল বেশ। শুধু এক জায়গায় প্রায় 1000 খানিক সিঁদুর মাখা ত্রিশূলের মাঝে একটা অদ্ভুত বাক্স বেঁধে রাখা। মন্দিরে কোনো জানালাও নেই, এমনকি উপরে ঘুলঘুলিও নেই কোনো। যেন এই ঘরে কেউ বাঁধা আছে, সে যাতে কোনোভাবেই পৃথিবীর আলো হাওয়ার সংস্পর্শ না পায়। কে বাঁধা আছে এখানে? চোখে তেমন স্পষ্ট দেখতে না পাওয়ায় আমরা সবাই হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে মন্দিরের ভেতরটা কেমন তা বোঝার চেষ্টা করছিলাম। হঠাৎ বাঁ হাতের বুড়ো আঙুলে বেশ চোখা একটা জিনিস লাগলো। আঙুলটাকে মুখে চেপে ধরতেই বুঝলাম রক্ত বেরোচ্ছে। মন্দিরের মাটিতে পড়ল কি? যাই হোক, ব্যাপারটা আপাতত চেপে যাওয়াই সমীচীন মনে করে ওদের বাড়িতে যাবার জন্য তাড়া দিতে লাগলাম। বেরোতে যাবো এমন সময় খেয়াল করলাম বাইরে যেন ঘূর্ণিঝড় শুরু হয়েছে আচমকাই। শোঁ শোঁ করে বাতাস বইছে, মন্দিরটা কেঁপে উঠছে যেন মুহূর্তে মুহূর্তে। আমরা 5 জন একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছি যেন অনন্তকাল, যেন পৃথিবীর শেষ জীবিত 5 জন মানুষ। আমরা মহাপ্রলয়ের মুখে দাঁড়িয়ে আছি মৃত্যুকে আলিঙ্গন করব বলে। হঠাৎ খেয়াল করলাম সেই অদ্ভুত দর্শন বাক্সটা কিভাবে যেন 1000 ত্রিশূলের বাঁধন ছিঁড়ে হাট হয়ে খুলে গেছে, আর তার ভেতর থেকে খুব ধীরে ধীরে একটা অদ্ভুত গা শিরশিরে শব্দ করতে করতে বের হয়ে আসছে একটা শুটকো পোড়া কালো হাত। আমাদের কারো মুখে কোনো কথা নেই, বাঁচার তাগিদ নেই, যেন চুপচাপ এক বিভৎস মৃত্যুকে বরণ করে নিতেই সেই কলকাতা থেকে আজ কুসুমপুরে আসা আমাদের। ভয় ভয় দেখলাম সেই বিচিত্র অবয়বটির পুড়ে কুঁচকে যাওয়া মুখ, বাঁকা মুখ সব বেরিয়ে এসেছে। মাথায় একটাও চুল নেই, আর তার একটা পা একটু টেনে টেনে হাঁটে, যেন সেইভাবেই হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে সে আমাদের সব শহুরে বিশ্বাস অবিশ্বাসের বাইরের পৃথিবীর ঘৃণ্যতম রূপ নিয়ে। সাক্ষাৎ নরক থেকে বেরিয়ে আসছে সে, যেন বাইরে মুহুর্মুহু বাজ পড়ছে, যেন আজই পৃথিবীর শেষ দিন। খুব ধীরে ধীরে কষ্ট সহ্য করে মনে হয় মূর্তিটা নিজের শরীরটা নিয়ে এগোচ্ছে, আর তার সাথে সেই অলৌকিক শব্দ। যদি প্রাণে বেঁচেও যাই আমাদের পাগল হতে আর কয়েক মুহূর্ত বাকি মাত্র। কত সময় পার হলো জানি না। একসময় দেখি সেই বিভৎস মূর্তিটা মন্দিরের গণ্ডি পার হয়ে বেরিয়ে গেল, আর হ্যাঁ, আমাদের সম্পূর্ণ অক্ষত রেখেই যেন আমাদের উপস্থিতি অগ্রাহ্য করেই সে মিলিয়ে গেল কুসুমপুরের পথে। তবে কি আরো বড় কোনো উদ্দেশ্য আছে তার? সেই জন্যই আজ এই মুহূর্তের মতো আমাদের ছেড়ে দিল হাতের নাগালে পেয়েও। গ্রীষ্মের ফুটি ফাটা দুপুর। কুসুমপুর গাঁয়ের অতি সাধারণ কৃষক রাখহরি তার মাটির দাওয়ায় বসে সুর তুলছিল তার বাঁশিতে। রাখহরির স্ত্রী কমলা স্বামীর বাঁশির সুরের মূর্ছনায় ভেসে যেতে যেতে খুশি মনে গৃহস্থলীর কাজ সারছিল। রাখহরি অবস্থাপন্ন কৃষক না হলেও স্বাধীন বাপ ঠাকুরদার রেখে যাওয়া 2 বিঘে চাষের জমিও একটা ছোট্ট মাটির বাড়ি, আর সংসারে নিত্যদিনের অভাব নিয়েও স্ত্রী ও 2 কন্যাকে নিয়ে রাখহরির দিন কেটে যাচ্ছে বেশ। এর পেছনে একদিকে যেমন আছে সংসারের কর্তাগিন্নির পরিশ্রম, তেমনই আছে রাখহরির পেটের পাঠশালার বিদ্যা। হ্যাঁ, গ্রামের সাধারণ কৃষক হলেও রাখহরি আর সকলের মতো নিরক্ষণ নয়, বরং বিদ্যানুরাগী মায়ের জেদে সে পাঠশালার পড়া সম্পূর্ণ করেছিল, আর এই শিক্ষার ফলগুধারাই সে প্রবাহিত করেছে নিজের সংসারে। বিয়ের পর মাত্র বছর 12 কিশোরী বউ কমলার অক্ষর জ্ঞান করিয়েছিল রাখহরি। তখনকার কালে এ এক নিঃশব্দ বিপ্লবী ছিল বটে। যাই হোক, এর বছর 2 মাথায় প্রথম গর্ভবতী হয় কমলা। কিন্তু অভাবের সংসারে সঠিক যত্নের অভাবে
কমলার অপুষ্ট ছেলেটি জন্মেই মারা যায়। এর পরের বছর কমলা গর্ভবতী হলে শাশুড়ি ঠাকুমা শাশুড়ি যথেষ্ট যত্ন নেবার পরও প্রসবকালীন সমস্যার জেরে তার দ্বিতীয় ছেলেটিরও একই গতি হয়। পরপর দুইবার পুতির মুখ দেখেও তাকে হারাতে হলো বলে কমলার ঠাকুমা শাশুড়ি ও বাকিরা খুব ক্ষেপে গিয়েছিল কমলার উপর। এমনকি রাখহরিকে আরও একটি সংসার পাতার জন্য পিড়াপিড়ি করতে শুরু করেছিলেন প্রায় সকলেই। একমাত্র ব্যতিক্রম ছিলেন রাখহরির নিপাট শান্তিপ্রিয় মা নিভাননী দাসী। সারা জীবন স্বামী শ্বশুর শাশুড়ির সামনে মুখে কথা না বলা নিভাননী এবার ছেলের দ্বিতীয় সংসারের ব্যাপারে রুখে দাঁড়ালেন একেবারে প্রবলভাবে। ছেলেও মাকেই সমর্থন করল, আর তাদের জেদের কাছে হার মেনে একসময় পরিবারের বাকিরাও কমলাকে পরিত্যাগ করার চিন্তা মাথা থেকে সরাতে বাধ্য করেছিল। শুধু তাই নয়, কন্যাসমা পুত্রবধূর ভগ্ন স্বাস্থ্যের কথা মাথায় রেখে এরপর 2 বছর কমলাকে নিজের কাছেই নিয়ে শুতেন নিভাননী। এতে তার বৃদ্ধ শাশুড়ি রাগ করলে ধীর অথচ দৃঢ় গলায় বলছিলেন, আহা, কমলের মারে কত করে কথা দিয়েছিল মা, কোনোদিন নিজের পেটের ছাইয়ের চেয়ে আলাদা করে দেখব না কমল রে। কিন্তু হায়, বংশের বাড়তি দিতে গিয়ে মেয়েটা আমার মূর্তি বসেছে। ওরে বাঁচতে দাও, আগে ও বাঁচুক। জানো, গাছ বেঁচে থাকলে, সুস্থ থাকলে দেখবে একদিন ফল দেবে। এরপর স্বামীর কাছে আবার ফিরে যাবার বছর খানেকের মাথায় 2 যমজ কন্যার জন্ম দেয় কমলা। শ্রাবণের ঘোর বর্ষায় জন্মেছে বলে বাপ রাখহরি সাধ করে নাম দিয়েছিল রিম আর ঝিম। ততদিনে রাখহরির ঠাকুরদাদা স্বর্গে গেছেন। বৃদ্ধা ঠাকুমা মৃত্যুশয্যায় শুয়ে কানে শুনেছিলেন নাতির কন্যাদের জন্মের কথা। খুশি হয়েছিলেন না মেয়ে হয়েছে বলে আফসোস করেছিলেন তা বোঝা যায়নি যদিও। যাই হোক, পরিবারের আর বাকিদের নয়নের মণি হয়ে বড় হতে থাকে 2 বোন রিম আর ঝিম। এর পরবর্তী 2 বছরের মধ্যে রাখহরির মাতা পিতার বিয়োগ হয় পরপর গুটি বসন্তে। সময় গড়িয়ে যায়, বাপ মাকে হারানোর কষ্ট বুকে চেপে স্ত্রী সন্তানদের নিয়ে নিজের ছোট্ট সংসার গুছিয়ে নিয়েছিল বেশ। আজ তার মেয়েরা 11 কিশোরী, তাদেরও অক্ষর জ্ঞান দিয়েছে রাখহরি। এদিকে কমলাও মেয়েদের শ্বশুর ঘরে পাঠাতে হবে বলে ঘরের কাজ শিখিয়েছে ছোট থেকে। 2 মেয়ের মধ্যে রিম পেয়েছে বাপের মতো মাথা, একবার যা পড়ে যা শেখে মনে রাখে, কিন্তু ঘরের কাজে অনীহাতা, যেটুকু করে মায়ের মারের ভয়। অন্যদিকে ঝিম আবার ঘরের কাজে কর্মে আর অন্যান্য শারীরিক কসরতের কাজে পটু হলেও বাপের কাছে অক্ষর জ্ঞান নিতে তার যত সমস্যা। কমলা ভাবে, আহা, ভগবান বোধহয় রিমকে আমার ছেলে করতে গিয়েও মেয়ে করেছেন। নইলে মেয়ে মানুষের এত বুদ্ধি, এত জ্ঞান, এত তেজ, অথচ ঘরের কাজে অনিচ্ছে। জিম আমার শ্বশুর ঘরে গিয়ে সকলের মন জোগাবে, ঠিক সে ভোলা ভালা কাজে কমে টিক, কিন্তু এই বড় মেয়েটাকে নিয়েছে কি করি। ভাবনার সুতো ছেড়ে মেয়েদের গলায়, মা, ও মা, দেখো একবার, তোমার বড় মেয়ে বিনে কারণে কেমন শুধু শুধু আমার চুলের মুঠিটা ঘুরিয়ে দিলে। মোটেই না বোন, মিছে কথা কইবি নে। কতবার গিয়ে ভালো মুখে তোকে ডেকে ডেকে সারা হচ্ছি, বলছি ঘরে চল, বাবা আমাদের পড়াবেন বলে বসে আছেন, আর ও বেটি ওই পাড়ার মেয়েগুলোর সাথে খেলতে নেগেছে। আহা, মাই তো বলে রে, মেয়ে মানুষের অত পড়ে কাজ নেই। তুই যে ঘরের কাজ করতে চাস নে, তাতে আমি বলেছি কিছু? তাই থাক, তবে মুখ্য হয়েই থাক। গায়ে গতরে খাট গিয়ে মানুষের ঘরে, ওই তোর ভবিতব্যি। হ্যাঁ, আর তুই বুঝি চিরকেল বাপের ঘরের অন্ন ধ্বংস করবি বসে বসে? অন্যের ঘরে যেন। এবার আর মেয়েদের কলহ এগিয়ে যেতে দেয় না রাখহরি। আর 2-1 কথা এগুলো মায়ের হাতে নিশ্চিত মার খেত মেয়ে দুটোকে। তাদের বাঁচাতেই সে বলে উঠল, আহা, লক্ষ্মী মায়েরা আমার, চুপ করে এবার দেখি। শোন, একটা কথা কই তোদের।
বাপের ঘরেই থাকো কি পরের ঘর করতে যাও, মনে রেখো পেটের শিখে আর ঘরের সব রকম কাজ জানা, এই দুটোই আজীবন কাজে লাগবে তোমাদের। লক্ষ্মী সরস্বতী যেমন দুই বোন, তেমন পড়ালেখা আর ঘরের কাজকর্ম দুই জানা চাই বটে বাঁচতে গেলে। এই নিয়ে বনে বনে কোনো কলহ করো নি, কেমন? আজ্ঞে বাবা। যে আজ্ঞে বাবা। এই তো, এর চেয়ে বেশি আর কি প্রয়োজন বলতো? কি বাবা? কি বাবা? তোমাদের দুই বোনের মধ্যেকার এত একতা, বাপ মা কারো থাকে না চিরকাল। আমাদের পরে তোমরা দু বোন থাকবে দুজনের জন্য। যতই স্বামী সন্তান হয়ে যাক, মনে রাখবে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পেতে বা বড় কোনো কাজ উদ্ধার করতে তোমাদের দু বোনকে এক হতেই হবে। মনে থাকবে? আজ্ঞে বাবা, থাকবে। আর সেই সেই গানটা মনে আছে তো, যেটা শিখিয়েছি তোমাদের? বলেছি কোনো বিপদে পড়লে দুই বোন গাইবে। মনে আছে বাবা, খুব মনে আছে। বেশ, গাও তো দেখি আমার সাথে। গিন্নি, তুমিও তো জানো সেই গানখানা, তুমিও ধরো। অতঃপর চারজনে গিয়ে ওঠে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, বুকের গভীরে আছে প্রত্যয়। আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে, এই মনে আছে বিশ্বাস। আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময় নিশ্চয়, এই মনে আছে বিশ্বাস। আমরা করি বিশ্বাস, আকাশ হবে মধুময় একদিন। স্বামী আর মেয়েদের খুশি মাখা মুখে গান গাইতে দেখেও না জানি কেন মনটা কু ডেকে ওঠে কমলার। এত সুখ সহ্য হবে তো তার কপালে, যে শিক্ষে যে তেজ দিয়ে বড় করছেন মেয়েদের, এই তাদের বিপদের কারণ হবে না তো? কমলার ভাবনা শেষ হয় না, সদর দরজায় কার ডাক শোনা যায়। রাখো হরি, বাড়িতে আছো? ডাক শুনে গান থামিয়ে এগিয়ে যায় রাখো হরি। কে 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 বলুন? বাড়িতেই আছি। আমায় জমিদার বাবু পাঠালেন, উনি একবার তোমার সাক্ষাৎ চেয়েছেন। জমিদারের নাম শুনে চোয়াল শক্ত হয় রাখো হরির। জমিদার বিলাস ভৌমিক এক আস্ত নরপিশাচ। টাকার জন্যে, ক্ষমতার জন্যে এমন হেন নিজ কাজ নেই তিনি করতে পারেন না। তার আবার কি প্রয়োজন থাকে? বেশ, তোমরা যাও, আমি আসছি। স্ত্রী মেয়েদের দিকে একবার চেয়ে জমিদার বিলাস ভৌমিকের লেঠেলদের অনুসরণ করে রাখো হরি। আজ 7 দিন হলো আমরা এসেছি কুসুমপুরে, আর এই কদিনই কুসুমপুরে এক বিভীষিকার সম্মুখীন হয়েছি। গত 7 দিনে কি এক অজানা কারণে 6 জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। প্রত্যেকেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে কোনো কারণ ছাড়াই। সুস্থ সবল শরীরে মনে পরিবারের সাথে শুতে যাচ্ছে গ্রামের সাধারণ নিরীহ মানুষ। সকালে দেখা যাচ্ছে বাড়ির অদূরেই পুড়ে কাঠ হয়ে পড়ে আছে বাড়ির কোনো সদস্য, অথচ গত রাতে বাড়ির বা পাড়ার কেউই তাদের মৃত্যু চিৎকার শুনতে পায়নি। যতই আত্মহত্যা করুক আগুনে পুড়ে, মৃত্যু তো এত সহজ নয় যে আত্মহত্যাকারী একটা চিৎকার অবধি করবে না। প্রবল আতঙ্ক চোখে নিয়ে গ্রামবাসীরা লক্ষ্য করে মৃত ব্যক্তির চোখে মুখে কি বিভৎস যন্ত্রণার অভিব্যক্তি। পরিষ্কার বোঝা যাচ্ছে মৃত্যুর আগ মুহূর্ত অবধি
আপ্রাণ চেষ্টা করেছে তারা একটু চেঁচানোর জন্য, কিন্তু কোনো অলৌকিক শক্তি যেন নিষ্ঠুর হাতে অদৃশ্য সুই সুতোয় সেলাই করে দিয়েছিল তাদের মুখ। বাড়িতে মা আর জেঠিমা ঘন ঘন অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে আজকাল অসুস্থ শরীর নিয়েও এই দুই বৃদ্ধা যা একসাথে ঠাকুর ঘরেই পড়ে থাকেন আর বিড়বিড় করেন, কেন যে ছেলেটাকে ডাকলাম, লোভ লোভ, মরার আগে একবার সন্তানের মুখ দেখার লোভ, মরার পরে ছেলের হাতের আগুনের লোভ সামলাতে পারলুম নিকো। পারলে আজ আমাদের ছেলেটার আরো প্রিয় বন্ধু এই ছোট ছোট ছেলে মেয়েগুলো পান সংশয় হতো নিকো। আমি অসহায় হয়ে তাকিয়ে দেখি আজ আর বুঝিও লাভ হয় না যে গ্রামে ঘটে যাওয়া সব মৃত্যুর ঘটনাই আসলে কাকতালীয়। ওদিকে আমার সাথে এই কুসুমপুরে আটকে পড়েছে আমার বন্ধুরাও। কুসুমপুরের এরকম পরিস্থিতিতে আমি চাইনি ওরা থাকুক, কিন্তু মার জেঠিমার এই অসুস্থতায় ওরা কিছুতেই আমায় একা ছেড়ে যেতে চায়নি। অবশ্য ওরা যেতে চাইলেও কতদূর যেতে পারবে তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে আমার। আজকাল প্রায় আমার চারপাশে দুটো প্রায় অদৃশ্য সিলুয়েট অবয়বের অস্তিত্ব টের পাই আমি। বড় বিভৎস, বড় করুণ, অথচ ভয়ঙ্কর তাদের চেহারা। কথা বলে না তারা, বোধহয় বলতে পারে না, তবে চোখের ভাষা, শরীরের ভাষা দিয়ে বুঝিয়ে দেয় ওরা ইশারায় বলে, একবার যখন হাতের নাগালে পেয়েছে আর ফিরতে দেবে না আমায়। আমার রক্তে আগে এই কুসুমপুরের মাটি ভিজবে, তবে তাদের মুক্তি। আমার গলা পাকিয়ে অদ্ভুত কষ্টে কান্না পাকিয়ে ওঠে। জিজ্ঞেস করতে চাই, কেন 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 আমি কি ক্ষতি করেছি তোমাদের? কি করেছে আমার পরিবার, আমার বন্ধুরা, কি করেছে কুসুমপুরবাসী? কেন সবার জীবন নিতে উদ্যত হয়েছ? কেন কেন তোমরা? এই কথা মুখ দিয়ে বের হয় না আমার চোখের সামনে ধীরে ধীরে সেই বিভৎস মূর্তি দুটো হাওয়ায় মিলিয়ে যায়। আমি ক্রমশ বুঝতে পারি আমার শৈশবের সব প্রিয়জনদের ভয়ানক মৃত্যুর স্মৃতি। আমার পরিবারের থেকে আলাদা বড় হয়ে উঠতে বাধ্য হওয়া, আমার মা জেঠিমার অকাল বৈধব্য, শেষ বয়সের একাকিত্ব, এই সব দুর্ভাগ্যের সাথে কোথাও না কোথাও এই অশরীরীদের যোগ আছে। কিন্তু সেটা কি? কোন প্রাচীন পাপ তারা করে বেড়াচ্ছে আজও আমাদের? রাত প্রায় 12টা বাজে। সারা শরীরে বিলাসভূমিকে লেঠেলদের নিষ্ঠুর লাঠির মারের দাগ নিয়ে এইমাত্র ঘরে ফিরেছে রাখহরি। কমলা আঁচল মুখে গুঁজে কান্নার দমক গেলে নিশ্চুপে স্বামীকে শুশ্রূষা করে চলেছে। দুই মেয়ে ঘুমিয়ে কাঁদা অনেকক্ষণ। কিছুক্ষণ বাদে নৈশব্দ ভেঙে রাখহরি বলে উঠল, তুই কিছু ভাবিস না, বিলাসভূমি লেঠেলদের মার অন্যায়ভাবে খাইয়ে আমাদের ভিটে হারা করতে পারবে না। এই ভিটে মাটি আমার বাপ ঠাকুরদার রক্ত জল করা পরিশ্রমের পয়সায় করা। প্রাণ থাকতে ভিটে আমি ওই জমি খেকো পিশাচকে দখল করতে দেব না। কান্না কোনো ক্রমে আটকে ফিসফিস করে কমলা বলে ওঠে, ওগো, ওরা যে এই গায়ে আমাদের বাঁচতে দেবে না। প্রায় সমস্ত বয়সের দুটো মেয়ে নিয়ে কোথায় উঠবো আমরা? ভাবিস না বউ, আজ অবধি পুজো আচমন না করে জল স্পর্শ করিনি। আমাদের রক্ষা করতে স্বয়ং মা আসবে। ওই পিশাচ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওদিকে মায়ের হাতে বোনা কাঁথায় শুয়ে দুই বোন এতক্ষণ সব কথা শুনছিল। মায়ের কান্না দেখে ঝিম কেঁদে উঠতে যাচ্ছিল। রিম দুই হাতে বোনের মুখ আটকে ফিসফিস করে বলল, খবরদার, কাঁদবি নে। শুনলি নে, বাবা কি বলল? ঠাকুর আমাদের পাশেই থাকবেন, আর তাও না হলে আমরা নিজেরাই নিজেদের সাহায্য করব। ভয় পাবি নে। বড় অসহায় লাগছে নিজেকে আজ। সকলে আমার দেশের বাড়ি বেড়াতে এসে আমার এক অতি প্রিয় বন্ধুকে এইভাবে অতি নিষ্ঠুর মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে তা আমি অতি বড় দুঃস্বপ্নেও কল্পনা করিনি। অদৃশ্য আজ কুসুমপুরে ফেরার 10 দিনের মাথায় আমার সাহসী, প্রাণোচ্ছল, মানসিক আর শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ বন্ধু অদৃশ্য কোনো এক
অলৌকিক কারণে এই গ্রামের আরো বহু মানুষের মতো একইভাবে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। গভীর রাতে সবার অগোচরে সারা রাত একবার তার একটা গোঙানিও শুনতে পায়নি কেউ, অথচ অদৃশ্যের অমন সুন্দর মুখটা ঝলসে যাবার পরেও স্পষ্ট বোঝা যাচ্ছিল মৃত্যু মুহূর্তে কি অমানসিক কষ্ট সে পেয়েছে। আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস এইসব ঘটনার পেছনে আমাদের পরিবারেরই কোনো পূর্বপুরুষের পূর্বকৃত কোনো মহাপাপ জড়িয়ে আছে। হয়তো সত্যি আমার রক্তে না ভিজলে কুসুমপুর সাপমুক্ত হবে না। সিদ্ধান্ত নিলাম, আজ রাতে সবাই ঘুমিয়ে পড়লে হাতের শিরা কেটে আত্মহত্যা করব। ভৌমিক বাড়ির একমাত্র বংশধর আমি। আমার রক্ত পেলে ওই পিশাচি নিশ্চয়ই রেহাই দেবে আমার আর সবাইকে। মা জেঠিমা কষ্ট পাবেন ঠিকই, তবে পটাই, শর্মিলি আর রাজীব ঠিক ওদের শেষ বয়সের লাঠি হবে। এমনিতেও কলকাতা ফিরে অদৃশ্যের মা বাবার সামনে দাঁড়ানোর মুখ আমার নেই, তার চেয়েই ভালো। রাতে খুব ঠান্ডা মাথায় খাওয়া দাওয়া করে একে একে মা জেঠিমা পটাই, শর্মিলি আর রাজীবের সাথে একবার করে দেখা করে ঘরে আসি। আসার সময় কিছু না ভেবেই শর্মিলির মাথায় হাত রাখি। পাগলিটা 6 বছর ধরে নিয়ম করে ফোঁটা দেয় আমায়। কুসুমপুর বেড়াতে এসে এত বিপদের মুখে পড়েও একবার মেজাজ হারায়নি। এমনকি আমার বারবার অনুরোধ উপরোধের পরেও পটাইকে নিয়ে কলকাতা ফিরতে রাজি হয়নি। ক্রমাগত সাহস জুগিয়ে যাচ্ছে আমার মা। জেঠিমার খেয়াল রাখছে, অথচ আমার সাথে আত্মীয়তা দূর, সেই অর্থে বন্ধুত্বও নেই, যা আছে সামান্য স্নেহ ও সম্ভ্রমের সম্পর্ক। সামনের অগ্রাণে বিয়ে ওদের। ভেবেছিলাম নিজে ওর পিড়ি ধরে মণ্ডপে নিয়ে আসবো, সেসব আর কিছুই হবে না। যেমন এই ভৌমিক বাড়ির সাথে পিশাচির কি সম্পর্ক, তাও পুরোপুরি না জেনেই জীবন ত্যাগ করতে হচ্ছে একটা আশায়। আমার রক্ত পেয়ে এই অদৃশ্য অলৌকিক শক্তি আর সকলের প্রাণ ভিক্ষা যদি দেয়। মনের সমস্ত জোর এক করে নতুন কেনা ব্লেডটা প্রাণপণে চেপে ধরি কবজিতে, আর একটা টান দিতে হবে শুধু। হঠাৎ শুনি অদ্ভুত খড়খড়ে শুষ্ক অনুভূতি, শূন্য অথচ ভীষণ পরিচিত এক গলা। ওটা পেলে দেখো কা, তোর নিজের ইচ্ছেই দেওয়া সারা শরীরের রক্তেও হত্যেষ্টা মিটবে নেকো। ও প্রীতিশোধ চাই নিজের পরিবারের উপর হওয়া চরম নৃশংস অত্যাচারের প্রীতিশোধ চাই। এত সহজে পান দিয়ে ওকে তুষ্ট করতে পারবি নেকো তুই। বক্তা আমার অশীতিপর বৃদ্ধা রুগ্ন মা। ব্লেডটা হাত থেকে পড়ে গেল। কোনো মতে শুকনো গলায় বললাম, তুমি জানলে কিভাবে আমি আর কে কার কথা বলছো? কে তুষ্ট হবে না কেন? মা আবার বললেন, তৎকালীন কিছু গ্রামবাসীদের পরপর এইরকম বিভৎস মৃত্যুর পর তোকে এই বাড়িতে রাখতে সাহস পাইনি কো আমরা। জানতাম এসবই ওর অভিশাপের ফলে হচ্ছে, তাই তোর 12 পুত্তে তোকে তড়ি ঘড়ি তোর মামার বাড়ি পাঠিয়ে দিই। আমরা 11 টাকায় বিক্রি করে দিই তোর মামার কাছে, যাতে এই ভৌমিক বাড়ির বংশধর হওয়ার অভিশাপ থেকে তোকে বাঁচাতে পারি। এতেও শেষ রক্ষা হলো নিকো, যদি তবে চেষ্টা করেছিলুম আমরা। এরপর এইরকম বিভৎস মৃত্যু হলো তোর দাদু ঠাম্মার, তোর বাবা আর জেঠু, সেই শোকে হোক কি তোর মতন বংশের অভিশাপ শেষ করতে হোক, আমাদের একা করে এইভাবে হাতের শিরা কেটে নিজেদের শেষ করে দেন। কিন্তু তাতে ওর রাগ আর জ্বালা বাড়ে, বই কমেনি। তা তো দেখতেই পেলি, একটু সুযোগ পেয়ে ফিরে এসেছে আবার। তোমাকে জেঠিমাকে ছেড়ে দিল কিভাবে? ও তোমাদের কেন? মা অদ্ভুত সুরে হেসে ওঠেন, বলেন, ও যে আমাদের দগ্ধ করে মারছে রে সারা জীবন। আগুন কি শুধু গায়ে লাগে, অন্তরে লাগে নেকো। ভৌমিক বংশের কারণে যাতে আর কোনো মানুষের প্রাণ না যায়, সেজন্য
আমি আমার কোলের ছেলে পরের হাতে তুলে দিয়েছি। মা হবার কোনো দাবি রাখিনি কো। আজীবন কতবার তোর বাবার চলে যাবার পরে আমার মনে হয়েছে ছুটে গিয়ে একবার তোকে বুকে জড়াই। পারিনি কো, আমি পারিনি। কুলগুরুর বারণ ছিল। মা হয়ে শিশু ছেলের থেকে দূরে থাকা কি পুড়ে মরার চেয়ে কম রে বাবা? হ্যাঁ, আর তোর জেঠিমা, তাকে যে আরো বড় বলিদান দিতে হয়েছে গো। বিয়ের বহু বছর পরে সে গর্ভবতী হয়েছিল। বাড়িতে আনন্দের জোয়ার। তুই তখন খুব ছোট্ট, তখন ওই বছর 11-12। ওই সময় জানতে পারি আমরা এই অভিশাপের ব্যাপারে, আর তড়িঘড়ি তোকে কোলছাড়া করে প্রাণে বাঁচায়। তখন বড় উত্তাল সময়, রোজ গ্রামবাসীরা মরছে, তো জেঠিমা জন্ম অভাগিনী। বাপের বাড়ি বলতে তেমন কিছুই নেই। সৎ মায়ের সংসারে বাসি ন্যাকড়ার মতো জীবন কেটেছে। তার নেয়াত রূপের জোরে এত বড় বাড়ির বউ হতে পেরেছিল। সে এত মানসিক চাপ নিতে পারলো নে। তোকে কলকাতা পাঠানোর পরপরই একদিন সকালে শুনি তার গর্ভপাত হয়েছে। 5 মাস চলছিল তখন। আমি গিয়ে মাথায় হাত রেখে বলেছিলুম, ভগবান যখন একবার দিয়েছেন আবার দেবেন, ভেবো নিকো। সে মলিন হেসে ফিস করে বলেছিল, আসবে না রে, সে আর কখনো আসবে না। মা হয়ে নিজের হাতে ধাই বুড়ির ওষুধ খেয়ে বাচ্চাকে আমি আমার পেটের ভেতরেই মেরেছি, আর বলেছি কখনো আসবি না এই মুখে আর। তোর মন অনেক বড় রে ছোট, কোলের বাচ্চাকে কেমন সবার ভালোর জন্য পর করে দিলি। আমি সে পারবো না। আর এই পৃথিবীতে আমার ছেলেকে কিনে নেবার লোক ছিল না, তাই বাচ্চাকে এইভাবে যেতে দিল। এতে যদি এই বংশের অভিশাপ শেষ হয়। আমি এবার কেঁদে ফেলি, কাঁদতে কাঁদতে বলি, কি অভিশাপ মা? কিসের অভিশাপ? সব খুলে বলো মা, আর কিচ্ছু লুকিয়ে রেখো না মা। মা আমার ঘর থেকে বেরোতে বলেন, বেশ, বন্ধুদের ডেকে নিয়ে আমাদের ঘরে আয় বাচ্চারা। আমাদের দুঃসময় পাশে থেকেছে সব, জানার অধিকার তো ওদেরও আছে। এই বছর ভারী বর্ষা হচ্ছে কুসুমপুর গ্রামে। গ্রীষ্মের তীব্র দাবদাহ পার করে ক্লান্ত শুষ্ক ধরিত্রী চাতক পাখির মতো অপেক্ষা করে থাকে বর্ষার প্রথম বৃষ্টির জন্যে। বৃষ্টির জল পেয়ে ধরিত্রী মা ঋতুমতী হন। এরপর কৃষক তার দক্ষ হাতে ধরিত্রী গর্ভে আগামীর বীজ বপন করলে নির্দিষ্ট দিনে সেই বীজ থেকে জন্ম নেয় প্রাণ। ফুল দেয়, ফল দেয়, পেট ভরায়। কিন্তু যতই প্রার্থিত বস্তু হোক, প্রয়োজনের অতিরিক্ত হলে তা বিষে পরিণত হয়। এই কুসুমপুরে এবারের বর্ষাও সেই বিষে রূপান্তরিত হয়ে গেছে। দিন রাত অবিরাম বৃষ্টিতে শুধু তো ফসলই নষ্ট হয়নি, রোগ ব্যাধিও ছড়াচ্ছে ক্রমে। তবে যত তাড়াতাড়ি বাস্তবে ছড়ায়, মানুষের মনের অন্ধকার আতঙ্কে ছড়ায় আরো দ্রুত। কুসুমপুরবাসী তাই ভয়ে কাঁটা হয়ে আছে আজকাল, পাছে আবার কোনো মহামারী এসে হানা দেয়, যেমন দিয়েছিল বছর 10 আগে এমন কাল বর্ষায়। সে বছর প্রায় গ্রাম উজাড় হয়ে গেছিল। সেই বছরের পর আবার এইমাত্র আবার এমন বর্ষা ঘনিয়ে এসেছে এই গাঁয়ের বুকে। এই গ্রামের চিকিৎসা ব্যবস্থা নেই তেমন, মাত্র একজন পাশ করা ডাক্তার বাস করেন, তাও কোনো হাসপাতাল বা চিকিৎসালয় নেই। এমনকি পাশের 2-3টে গ্রামের অবস্থাও একেবারে তথৈবচ। একবার মহামারী শুরু হলে একা ডাক্তারবাবু কি করবেন? তাই কুসুমপুরের প্রতিটি মানুষ
একরকম ভয়ে কাঁটা হয়ে জীবন কাটাচ্ছিল। এর মধ্যে একদিন গোটা গায়ে ছড়িয়ে গেল গায়ের সাধারণ চাষি রাঘবহরির বউ কমলাকে কলেরায় ধরেছে। অবস্থা খুব সঙ্গীন। গ্রামের মেয়ে বউরা কমলার নরম মিষ্টি স্বভাবের জন্যে বেশ পছন্দ করত তাকে। তবে এখন এই মুহূর্তে নিজের পেটের ছায়াদের নিরাপত্তার কথা চিন্তা করে তারা সকলেই কমলাকে গালাগালি দিতে লাগলো, তার মৃত্যু কামনা করতে লাগলো। কপালে ভাঁজ পড়ল গায়ের পুরুষদেরও। গায়ে এক ঘরে এই রোগ ঢুকলে বাকিদের হতে কতক্ষণ? একই তো ব্যবহারের জল, একই তো পথঘাট। তবে এবার কি করা? বেলার দিকে বৃষ্টি একটু ধরে এলো। রিমঝিম দুই বোনে পুকুর ঘাটে এসেছে জল সইতে। আজ দুদিন ওদের মায়ের শরীরটা ভালো না, তাই এই দুই বোনকেই তাদের অপটু হাতে তুলে নিতে হয়েছে সংসারের ভার। তাদের হাসি খুশি বাবাটাও কেমন চুপ মেরে পড়ে আছে সেদিনের পর থেকে। তার উপর এই প্রাকৃতিক দুর্যোগ। আকাশের ঘন মেঘের মতোই কালো হয়ে আছে দুই বোনের মনের আকাশও। আগে জল সইতে বা স্নান করতে এই ঘাটে এলে কতই না হাসির ফুলঝুরি ছুটত। আজ আর সেসব নেই। চুপচাপ জল কলসিতে ভরে উপরে উঠে আসলো দুই বোন। হঠাৎ কি মনে হতে আকাশের দিকে চেয়ে রিম বলে উঠল, আজ আষাঢ়ের কত তারিখ রে? ঝিম একটু অবাক হয়ে বলল, বোধহয় এ মাসের পক্ষকাল পেরোলো আজ। কেন রে? বোনের দিকে চকচকে চোখে চেয়ে রিম বলল, কাল আমাদের জন্মদিন রে, ভুলে গেলি? মা তাই তো, মনে আছে বোন? ঠাকমার ইচ্ছায় মা কালকের দিনে প্রত্যেকবার কেমন পায়েস রেঁধে দিত। এবার বোধহয় আর সেসব। মন খারাপ করিস নে রে, দেখবি এইবার জন্মদিনটা একেবারে আলাদা হবে, ভালো কিছু হবেই। দুই বোন গল্প করতে করতে এগোচ্ছিল। এমন সময় গায়ের ঘোষবউ ওদের দেখে কেমন যেন মুখ বিকৃত করে দুপা পিছিয়ে গেল। তারপর জিজ্ঞেস করলো, কি রে, আজ তোরা এইছিস যে পুকুর ঘাটে? তোদের মা কই? বারে, আমরা বড় হয়েছি নে, মাকে হাতে হাতে একটু সাহায্য না করলে হয়? খুব তো ঘুরিয়ে উত্তর করতে শিখেছিস রে রিম। তা তোদের মা মাগি এত ধেরে বয়স অবধি খুকি করে রেখেছে এতকাল, তোদের তাই শুধোচ্ছিল। না কাকি, মায়ের শরীরটা ভালো নাকি না, উঠতে পারছে না একদম, তাই। ও ম্যাগো, তার মানে যা শুনেছিলাম তাই ঠিক? কি ঘেন্না, কি সর্বনেশে গো! ছ্যা 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 ছ্যা, দূর হতভাগী, মর্গে যা। বলতে বলতে ঘোষবউ যেন দৌড়ে বাঁচল। তার যাত্রাপথের দিকে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে রিমঝিম বাড়ির পথ ধরল। আর সবার অলক্ষ্যে নিষ্ঠুর অদৃষ্ট করুণ হাসল। রাতের চণ্ডীমণ্ডপ। জরুরি ভিত্তিতে গ্রামের রাঘবহরির বাড়ি ছাড়া আর সব বাড়ির সমবয়সী পুরুষ আর বয়স্কা মহিলাদের নিয়ে আলোচনা সভা বসেছে। এমনকি জমিদার বিলাস ভৌমিকও আছেন। আলোচনার বিষয় কোন উপায়ে অতি সত্বর কলেরা মহামারীর হাত থেকে রক্ষা পাওয়া যায় এই কুসুমপুর গ্রামকে। ঘোষবউ মিনমিনে স্বরে আজ বিকেলে পুকুরঘাটের ঘটনা বর্ণনা করে বিলাস ভৌমিক জলদগম্ভীর গলায় বললেন, আমার কাছেও তেমনই খবর আছে। তবে শুধু কমলা নয়, রাঘবহরিকেও বোধ করি কলেরায় ধরেছে এতক্ষণে। মেয়ে দুটোকেও কি আর। যাই হোক, এবার কি করণীয়? ছেলেপুলে নিয়ে ঘর কর্তা মশাই, আপনি বাঁচান যে কোনো উপায় আমাদের। বটে, তা আমি মুখ্য মানুষ, রাঘবহরির মতন বিদ্যে তো আর আমার পেটে নেই। তবে আমি জানি ঝুড়ির একটা ফল পচে গেলে সেটা না ফেলে দিলে বাকিদের পচতেও সময় লাগে না। এবার তোমরা ভেবে দেখো, রাঘবহরিকে বাঁচাবে নাকি নিজেদের? তবে ডাক্তারবাবু কি বলেন, একবার দেখে আসবেন নাকি রাঘবহরিদের? দেখুন যদি কিছু করতে পারেন। আগে কি যে বলেন কর্তামশাই, আপনি সিদ্ধান্ত নিয়েছেন মানে স্বয়ং ঈশ্বর ওদের মৃত্যু পরোয়ানায় দস্তখত করেছেন। আমি তো মানুষ মাত্র, আমার আর কি ক্ষমতা। বটে, তবে আর কি, পাশ করা ডাক্তার হয়ে তুমি যখন বলছো আমি কি আর বলি। তা বাকিদেরও কি একই মত? ওই ওর মাই বাপ আমাদের, কিন্তু
ব্রহ্মহত্যা যে পাপ হুজুর, ঈশ্বর যে ক্ষমা করবেন নে। বিলাস ভৌমিক জিভ কেটে বললেন, ছি ছি, আমি কি তাই বললুম? নিজে মারবি কেন? ওরে রাখরি হলো ব্রাহ্মণ মানুষ, দধিচি মুনি সংসারকে রক্ষা করতে নিজের বুকের পাঁজর অব্দি দিয়ে দিয়েছিল স্বইচ্ছায়। আর রাখো হরি পৈশাচি কট্ট হাসি করে ওঠেন নিষ্ঠুর অত্যাচারী জমিদার বিলাস ভৌমিক। আর গোটা কুসুমপুরবাসী স্রেফ বাঁচার আশায় এক অপার পাপের সাগরে ডুব দিয়ে এক নিরীহ সৎ পরিশ্রমী চাষা রাখহরি ও তার পরিবারের বিরুদ্ধে এক অমানুষিক নিষ্ঠুর ষড়যন্ত্র রচনা করে বসে। মাঝরাত থেকে তেরে বৃষ্টি এসেছিল, এখনো সেই বৃষ্টির তোড় চলছে। ঘরে একটা মাত্র লণ্ঠন জ্বলছে কোনো মতে। আমি পটাই, শর্মিলি আর রাজীব হতবাক হয়ে আমার বৃদ্ধা জেঠিমার আর মায়ের মুখে শুনছি এক অদ্ভুত ভয়াবহ নিষ্ঠুর এক উপাখ্যান, ভৌমিক বাড়ি তথা গোটা কুসুমপুরের অভিশাপের পেছনের ইতিহাস। এক ঘে শিরশিরে গলায় এক টানা কথা বলছিলেন জেঠিমা। সেই রাতের পর যেন রাখহরির পরিবার এক কথায় মরে গেল, আর কেউ কখনো তাদের দেখেনি। সেই রাতে যে যে গ্রামবাসীরা রাখহরির বাড়িতে হানা দিয়েছিল, তাদের বিলাস ভৌমিক টাকার লোভ দেখিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, যেমনভাবে হোক মুখ বন্ধ করে দিয়েছিল। তারা তাদের পরিবারের কাছেও মুখ খোলেনি সেই রাতের ঘটনার বিষয়। কিন্তু এইসব করেও বেশি দিন গন্ধ আটকে রাখতে পারলেন কই? গন্ধ তো আটকে রাখতে পারলেন না আমাদের দাদা শ্বশুর। কিসের কিসের গন্ধ জেঠিমা? কাপা গলায় বলল শর্মিলি। পোড়া গন্ধ রে মেয়ে, মানুষ পোড়া ছাইয়ের গন্ধ, আমাদের দাদা শ্বশুরের পাপের গন্ধ। কিছুদিন যেতে না যেতে মানুষ পোড়া ছাইয়ের গন্ধে ভরে উঠল। দূষিত হয়ে গেল কুসুমপুরের বাতাস। প্রথম প্রথম তেমন গুরুত্ব না দিলেও খুব শিগগির শ্বাস প্রশ্বাস নেওয়া সমস্যা হয়ে গেল মানুষের। তখন উপায়ন্ত না পেয়ে ভৌমিক বাড়ির আদি কুলগুরু অস্তি মহারাজের দেহ বসানের পর তার পুত্র নতুন কুলগুরু বশিষ্ঠ মহারাজকে ডাকতে লোক পাঠালেন বিলাস ভৌমিক। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। কুসুমপুরে সেবারও ঠিক এমনই মৃত্যু মিছিল সেইবারেও শুরু হয়েছিল। একের পর এক গ্রামবাসী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে লাগলো, অথচ বাড়ির আর সকলে একটা গোঙানির শব্দও পায় না। দু একজন যারাও বা কোনো কারণে বেঁচে যায়, সে বদ্ধ পাগল হয়ে যাচ্ছিল। সারাদিন শুধু বলতো, না না না, ওদের কিছু করিস না তোরা, সব আমার পাপ, সব আমার দায়, ওদের কিছু করো না। এই দেখো, এই তেল ঢালছি, এবার গায়ে আগুন দিচ্ছি, কেউ কিছু জানবে না, ওদের ছেড়ে দাও শুধু। একটানা এতটা বলে চুপ করলেন জেঠিমা। কেউ কেউ কিভাবে বেঁচে যাচ্ছিল? কেন ছেড়ে দিচ্ছিল তাদের এই অভিশাপ? বলল রাজীব। কে জানে, হয়তো ওদের সাথে কি হয়েছিল সেই রাতে, তারই কোনো ইঙ্গিত দিতে পাগল করে ছেড়ে দিচ্ছিল কাউকে কাউকে। আমার গলা দিয়ে নিজে থেকেই কথাগুলো বেরিয়ে এলো, যেন আমার মুখ দিয়ে অন্য কেউ কথাগুলো বলে দিল। ঘরের আর সকলে একবার আমার মুখের দিকে চাইল, কিন্তু কিছু বলল না, যেন সবকিছুই সম্ভব আজ এই রাতে, তাই অবাক হওয়ার জায়গা নেই। বশিষ্ঠ মহারাজ এসে পৌঁছলেন অবশেষে। বয়সে তরুণ হলেও তেজে, জ্ঞানে আর সিদ্ধাইতে যে কোনো বয়স্ক তান্ত্রিকের চেয়ে কম ছিলেন নেকো তিনি। গ্রামে পা দিয়েই পাপের গন্ধ পেয়েছিলেন, আঁচ করতে পেরেছিলেন অত্যাচারের বীভৎসতা। কুসুমপুরের বাতাসে শুনতে পেয়েছিলেন অত্যাচারীদের হাহাকার। তিনি তাই প্রথমে সাহায্য করতে রাজি হন নেকো, ফিরে যেতে চেয়েছিলেন। তৎক্ষণাৎ শেষে গ্রামবাসীদের বহু অনুনয় বিনয়ে, তাদের ছোট শিশু সন্তানদের কথা চিন্তা করে তিনি গ্রামবাসীদের সাহায্য করতে রাজি হয়েছিলেন। তবে জানিয়েছিলেন
এই অভিশাপকে সম্পূর্ণভাবে শেষ করার ক্ষমতা নেই ওনার। তবে আপাতত কিছু বছর স্তীমিত রাখতে পারেন। তবে যদি কোনোদিন এই বংশের কোনো উত্তর পুরুষ এসে ওই গুম মন্দির থেকে ও মুক্ত করে দেয়, আর তখন যদি ও ওর বোনের সাথে একবার মিলিত হয়ে যায়, তবে কুসুমপুরকে একদম শেষ করে বিলাস ভৌমিকের পরিবারের শেষ একদম নিশ্চিত করে তবেই থামবে। এতদূর বলে থামলেন মা। এবার শর্মিলীর গলা অদ্ভুত বেসুরো স্বরে ভেসে এলো। বোন? কার বোন? কি বলছো কাকিমা? কিছু বুঝতে পারছি না। রিম আর ঝিম, রাকহরি দুই যমজ মেয়ে। রাকহরি সেই হতভাগা বাপ যে বিলাস ভৌমিকের আর গ্রামবাসীদের নিগ্রহের মুখে নিজের পরিবারকে বাঁচাতে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। মৃত্যু আসার আগে অবধি সে মনে মনে ঈশ্বরকে স্মরণ করেছিল যাতে তার পরিবার অন্তত রক্ষে পায়। তবে আগুনে পুড়তে পুড়তে সে যখন দেখল গ্রামবাসী তার বউ মেয়েদেরও প্রাণে বাঁচতে দেবে না, তখন সে নিজের আর নিজের স্ত্রীর আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দেয় আর চিৎকার করে মেয়েদের উদ্দেশ্য করে বলে, আজ থেকে তোদের ভার স্বয়ং শয়তান নিলেন। এই কুসুমপুরের আকাশ বাতাস মাটি কোথাও প্রাণীর বিন্দু থাকবে না। শয়তানের নামে এক হতভাগ্য বাপ হয়ে আমি প্রতিজ্ঞা করছি, বিনা দোষে আমার নিরীহ পরিবারকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিল, তাদের কাউকে বাঁচতে দিস না তোরা দুই বোন। যেমন জীবনে দুজনের শক্তি ছিলে, তেমনি মরণে থাকবি। আমার আর তোদের মায়ের আত্মা বিক্রি করার সব শক্তি তোদের দিলাম। তোরা দুই বোন মিলে বিলাস ভৌমিক আর এই কুসুমপুরের বিনাশ করবি। কথা দে, কথা দে। কথা দিলাম বাবা, প্রতিজ্ঞা করলাম। কথা দিলাম বাবা, প্রতিজ্ঞা করলাম। একবার ওই গানটা গা তবে মা আমার, একবার গা। গ্রামবাসীদের চোখের সামনে ছোট ছোট মেয়ে দুটো এবার হাসতে হাসতেই নিজেদের গায়ে আগুন দিয়েছিল আর গেয়ে উঠেছিল, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়। নিজেদের আজীবন নরকের আগুনে শয়তানের খিদমত করার জন্য উৎসর্গ করে সাত্ত্বিক ব্রাহ্মণ রাকহরি মেয়েদের আত্মাকে এমন এক অদ্ভুত প্রবল এক শক্তি দিয়ে গেল যাকে সম্পূর্ণভাবে দমন করা কখনোই সম্ভব নয়। বশিষ্ঠ মহারাজ যখন এসব জানতে পারলেন, তখন এক বিশাল যজ্ঞ আয়োজন করতে আদেশ দিলেন। নিজের আজীবন সঞ্চিত পুণ্য ও সাধনার ফলে অর্জিত যাবতীয় শক্তি দিয়ে তিনি রিম আর ঝিমের আত্মাকে আলাদা করে দুটো কলসে ভরে এই গ্রামেরই দুটো আলাদা মন্দিরে স্থাপন করে দিলেন। তিনি নির্দেশ দিয়েছিলেন, মন্দিরে কোনো দেবতার বিগ্রহ প্রতিষ্ঠা করা চলবে না।
শুধু কিছু মঙ্গল চিহ্ন, ত্রিশূল আর পবিত্র মন্ত্র খোদিত থাকবে, আর এখানেই আটকে থাকবে দুই বোনের আত্মা। তবে তিনি বারবার মনে করিয়ে দিয়েছিলেন যে রিম আর ঝিমকে কোনো দিন সম্পূর্ণ দমন করা যাবে না। আজ হোক, 100 বছর পরে হোক, ওদের প্রতিশোধ ওরা নেবেই। কিন্তু রিম আর ঝিমের আত্মাকে বন্দি করতে বিগ্রহহীন মন্দিরেই কেন প্রয়োজন হলো? আর আমরা যদি এক বোনের মন্দিরে ভুলবশত ঢুকে ওকে মুক্ত করে দিয়েও থাকি, তাহলে আরেক বোনের মন্দির কোথায়? সেও কি তাহলে মুক্তি পেয়ে গেছে? জিজ্ঞেস করলো পটাই ওরফে পিঙ্গল। মন্দিরে বিগ্রহ না থাকলেও মন্দির ঈশ্বরের দান। সেখানে ঢুকে কুসুমপুরকে ধ্বংস করার জন্য রিমঝিমকে শক্তি যোগাবে এই ক্ষমতা স্বয়ং শয়তানেরও নেই। তাই রিমঝিমের প্রতিশোধ স্পৃহ আত্মাকে বন্দি করতে এই মন্দির দুটি গড়া হয়। তোমরা গ্রামে ঢুকে ভুলবশত বড় বোন রিমের আত্মাকে মুক্ত করে দেছ। তবে যেহেতু বোনের সাথে না জুড়লেও শক্তি সম্পূর্ণ হবে নেকো, তাই সেদিন হাতের কাছে পেয়েও তোমাদের ছেড়ে দিয়ে চলে গেছিল সে বোনের সন্ধানে। বশিষ্ঠ মহারাজের নির্দেশে কুসুমপুর গ্রামের শেষ প্রান্তে তৈরি হয়েছিল ছোট বোন ঝিমের মন্দির। তবে মনে হয় এখনো দুই বোনের মেলন হয়নি কো। তুমি কিভাবে জানলে জ্যাঠাইমা যে ওদের দেখা হয়নি? দুই বোনের মধ্যে বড় বোন রিমে ছিল মানসিক জোর আর বুদ্ধি, তবে গায়ে গতরে সে দুর্বল ছিল। তাই এতদিন সে যার যার প্রাণ নিয়েছে, তার মস্তিষ্কের সাথে খেলেছে, শারীরিকভাবে কিছু করতে পারেনি। যা করেছে অত ব্যক্তি নিজেই করেছে। অন্যদিকে ঝিম বুদ্ধিতে আর স্বভাবে একটু বোকাশোকা হলেও গায়ে শক্তি ছিল প্রচুর। তাই দুই বোন বেঁচে থাকতেও যেমন নিজেদের একে অপরের পরিপূরক মনে করত, এখনো তাদের আত্মা তাই বিশ্বাস করে। রাকহরির শিক্ষাই ছিল এমন। একবার দুই বোনের মেলন হয়ে গেলে কয়েক মুহূর্তে ওরা গোটা গ্রামকে জ্বালিয়ে একেবারে শেষ করে দেবে। রিমের আত্মা হিংস্র হাইনার মতো অপেক্ষা করে আছে আমাদের একটা ভুলের। এখন তাহলে কি কোনো মুক্তির উপায় নেই? বলল রাজীব। বশিষ্ঠ মহারাজ আজ বহুদিন দেহ রেখেছেন। ওনার মতো শক্তিধর তান্ত্রিক পুরোহিত আর কে আছে আমার জানা নেই গো। বললেন মা। একটা উপায় আছে। শাশুড়ি মায়ের কাছে শুনেছিলাম বশিষ্ঠ মহারাজের সাথে সেই সময় তার বৈমাত্রেয় ভাই মাত্র বছর 12 তারাকে সাথে এনেছিলেন। বিমা তার পেটের ছেলে হলেও তারাকে বশিষ্ঠ মহারাজ প্রাণাধিক ভালোবাসতেন। আর সেই ছেলেও নাকি ছিল তেমনই তেজোদ্দীপ্ত। ভবিষ্যতে পিতা ও অগ্রজের উপযুক্ত উত্তরসূরি হওয়ার সব রকম সম্ভাবনা ছিল তার মধ্যে। একমাত্র তারা মহারাজের খোঁজ পেলেই হয়তো এই যাত্রা রক্ষে পাবো আমরা। বেশ, আমি লোক পাঠাচ্ছি আজই। যত টাকা লাগে লাগুক, তারা মহারাজকে আনার ব্যবস্থা করবই। আমি আমার পূর্বপুরুষের পাপের ফল আর কোনো নিরীহ মানুষকে ভোগ করতে দেব না, বললাম আমি। বিকেলের কমে আসা বৃষ্টি আবার শুরু হয়েছে সন্ধ্যা রাত থেকে। জ্বরে দুর্বলতায় অশক্ত শরীর নিয়েও আজ বহুদিন পর একটু উঠে বসেছে কমলা। তাদের অতি অল্প সামর্থ্যেই আজ মেয়েদের জন্য অল্প পায়েস রাঁধবে। দিন যতই খারাপ পড়ুক, মা হয়ে মেয়েদের মুখে জন্মদিনে একটি বাটি পায়েস অন্তত তাকে তুলে দিতেই হবে। আজ অনেকদিন বাদে রাখহরিও হাসি মুখে বাঁশি ধরেছে মেয়েদের জন্য।
তিন বাপ বেটি গাইছে তাদের প্রিয় একটা গান। গান শেষ করে মেয়েদের আদর করতে করতে বলল, কই গো গিন্নি, আমার রিমলিবালা আর ঝিমলিবালার জন্য পায়েস রান্না হলো? জন্মদিনের দিন আর কতক্ষণ শুকনো মুখে বসে থাকবে আমার মায়েরা? এই হয়ে এলো গো, আনছি একটু রসো। চন্দন আর ধান দুব্বর বাটিটাও এনো কিন্তু সঙ্গে করে। সব গোছানো আছে গো। কমলার কথা শেষ হতেই ওদের বেড়ার দরজায় তীব্র আঘাত পড়ে। শোনা যায় অসংখ্য উত্তেজিত গলা। বেশিরভাগ গলায় পরিচিত, তবে কথার সুর আজ উঁচু, মানে একেবারে উঁচু তাঁরে বাঁধা। এত লোকের গলা পেয়ে রাখহরি আগ পারে। কাদের গলা পাই এই বাদলা রাতে? বেড়ার দরজা ভেঙে পড়ে। নাকে মুখে গামছা জড়িয়ে মুখ বিকৃত করে দাঁড়িয়ে আছে বেশ কিছু গ্রামবাসী। প্রায় সবার হাতে একটা করে লণ্ঠন, আর সবার সামনে দাঁড়িয়েছিলেন স্বয়ং বিলাস ভৌমিক। রাখহরির কথায় অমায়িক হেসে বললেন, মামুনিদের কি জন্মদিন পালন হচ্ছে বুঝি? তা বেশ বেশ। বাবা রাখহরি, একটু দেখো তো এই তোমার ভাইরা কি বলতে চায় তোমায়। গ্রামবাসীরা সমস্বরে বলে ওঠে, গায়ে গ্রামে বাচ্চা কাচ্চা নিয়ে ঘর, কি বিপদ ডেকে আনলে বলো তো ভাই? এখন আমাদের বাঁচাই কিভাবে বলো দেখি? রাখহরি অবাক গলায় বলল, কি বিপদ? কিসের কথা বলছো? বাবা গো, ঘেন্না ঘেন্না, তোমার বউ যে মহামারী বাঁধিয়ে বসেছে তা আমরা জানি নে ভেবেছ? আর ন্যাকা সেজনে, আর এতদিনে একসাথে খাচ্ছ শুচ্ছ, তুমি কি পার পেয়ে যাবে বলে ভেবেছ? ও মহামারী তোমাদেরও ধরেছে। এখন কি এই তোমাদের জন্য আমরা গা শুদ্ধ উজাড় হয়ে যাব? তোমরা ভুল জানো, আমরা একদম সুস্থ আছি। আর রোগ যদি হয়ও, ছোঁয়াচের ভয়ে কি তোমরা আমাদের প্রাণ নেবে? রাজামশাই বলেছেন, ঝুড়ির একটা আম পচলে গোটা ঝুড়ির আম বাঁচাতে পচা আম ফেলে দিতে হয়। তোমাদের ক্ষেত্রে তাই প্রযোজ্য হয় বটে। তবে ব্রহ্ম হত্যার পাপ নেব না আমরা। যদি মেয়ে দুটোকে বাঁচাতে চাও, তবে চুপচাপ ওই লণ্ঠনের আগুন থেকে তেল আর আগুন নিয়ে সস্ত্রীক আত্মহতি দাও তো ভাইয়া। এমন নির্যাতন করবেন না, আমরা আজ রাতেই গাঁ ছেড়ে চলে যাব। আমরা মরতে পারবো না, ছোট দুটো মেয়ে আছে আমাদের। বিলাস ভৌমিকের পা জড়াতে চায় কমলা। কমলার পেটে জোরে লাথি কষান বিলাস ভৌমিক। চিৎকার করে বলেন, দূর হ, দূর হ এখান থেকে। ন্যাকা সাজবি না একদম। নিজের রোগে ভুগে হয়নি, এবার আমায় ছুঁয়ে আমাকেও। স্ত্রীর অপমান সহ্য করতে না পেরে পাল্টা আঘাত করতে উদ্যত হয় রাখহরি। গ্রামবাসীরা ধরে ফেলে তাকে, চলতে থাকে অমানসিক অত্যাচার। অসহায় কমলা আর রাখহরি সব অত্যাচার সহ্য করতে করতেও ক্রন্দনরত কন্যাদের বুকে চেপে ঈশ্বরকে স্মরণ করতে থাকে। শেষে একসময় আর মনের জোর ধরে রাখতে পারে না রাখহরি আর কমলা। মেয়েদের বাঁচাতেই মেয়েদেরকে দূরে ঠেলে দিয়ে নিজেদের গায়ে আগুন ধরায়। একটাও টু শব্দ করে না। তখনও ঈশ্বরের ভক্তি অবিচল ছিল তার। কিন্তু মৃত্যু মুখেও ঈশ্বরের করুণা বঞ্চিত হলে তার মনের সব ক্রোধ, ঘৃণা, মৃত্যু যন্ত্রণা এক করে সে শয়তানকে ডাকে। আর নিজের ও নিজের স্ত্রীর আত্মা শয়তানকে সঁপতে চায়। ঈশ্বরের পরম ভক্তের আত্মার ডাকে সাড়া দেন শয়তান। নিজেদের আত্মাকে চিরকালের মতো নরক যন্ত্রণা ভোগের জন্যে শয়তানকে উৎসর্গ করেও মেয়েদের জন্য শয়তানের শক্তি কিনে নেয় রাখহরি। সে বোঝে এই নিষ্ঠুর গ্রামবাসী আজ তার ফুলের মতন মেয়েগুলোকেও ছাড়বে না। তাই বাপ হয়ে সে নিজেই মেয়েদের মাধ্যমে প্রতিশোধ পূরণ করার উদ্দেশ্যে শয়তানের শক্তি কিনে এনে দেয়। চোখের সামনে বাপ মায়ের নিষ্ঠুর মৃত্যু দেখে অবসাদগ্রস্ত রিম ঝিম নিজেরাই অপ্রকৃতিস্থের মতন হাসতে হাসতে বাপের শেখানো গান গাইতে গাইতে গায়ে আগুন দেয়। চোখের সামনে রাখহরির শেষ দেখে মনে পৈশাচিক আনন্দ নিশ্চিন্ততা নিয়ে ঘরে ফিরেছিলেন বিলাস ভৌমিক সহ কুসুমপুরের নির্বোধ নিষ্ঠুর কিছু মানুষ। আর রচিত হয়েছিল এই পাপের এই
অভিশাপের উপাখ্যান। রাত গভীর। বেশ কিছুক্ষণ হলো রাতের খাওয়া দাওয়া সেরে ভারাক্রান্ত মন নিয়ে শোবার ঘরে এসেছি। আজকাল আমার রাতে ঘুম আসে না। সত্যি বলতে সে রাতে মা আর জেঠিমার মুখে কুসুমপুরের অভিশাপের ইতিহাস জানার পর লজ্জায় পাপবোধে মাথা হেট হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। জমিলোলুপ নরপশু নিষ্ঠুর বিলাস ভূমিকের বদ রক্তই আসলে আমার শরীরেও বইছে। এই অনুভূতি প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা দিচ্ছে। নিজেকে শেষ করে দেবার প্রবল বাসনা হয় মাঝে মাঝেই। বহু কষ্টে মনকে মানাই এই বলে যে আমার আত্মহত্যায় শেষ হবে না কুসুমপুরের অভিশাপ, বরং আমার পূর্বপুরুষের পাপের সাজা পেতেই থাকবে অসংখ্য নিরীহ মানুষ। গত কয়েকদিনে আরও 5-6 জন নিরীহ গ্রামবাসীর প্রাণ গেছে নিষ্ঠুরভাবে। গ্রামে হয়তো এমন কোনো বাড়ি বাকি নেই যেখানে এই আকস্মিক নিষ্ঠুর মৃত্যু তার থাবা বসায়নি। অজস্র উল্টোপাল্টা চিন্তায় বিভোর হয়েছিলাম। হঠাৎ কারো পায়ের শব্দে চিন্তার জাল ছিন্ন হলো আমার। কে হেঁটে গেল এক্ষুনি? ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক নজর ফেরাতেই চোখে পড়ল শর্মিলী কেমন আলু থালু বেশি অপ্রকৃতিস্থভাবে এগিয়ে চলেছে। ও কিছু বিড়বিড় করছে কি? আমি ওর নাম ধরে ডাকতে ওর পিছু নিলাম। ও সেদিকে কানও দিল না। আমি প্রাণপণ ছুটেও কেন জানি না ওকে ধরতে পারছি না। পরিষ্কার বুঝতে পারছি সর্বনাশ হতে চলেছে। আবার অদৃশ্যের পর এবার শর্মিলীকে ডেকে নিয়ে যাচ্ছে রিম। ওর মাথার সাথে খেলে ওকে বাধ্য করবে নিজের গায়ে আগুন ধরাতে। এবার কি করব আমি? কাকে ডাকবো? অসহায়ের মতন পটাইকে রাজীবকে ডাকতে লাগলাম, কিন্তু কেউ কিছু শুনতে পারছে না। আমি জানি কাল ঘুমে ধরেছে ওদের। পিশাচিনীর মায়ায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে ওরা। যখন সকালে ওদের ঘুম ভাঙবে ততক্ষণে সব শেষ হয়ে যাবে। ওই পিশাচিনী হয়তো আমায় অনুতাপের আগুনে দগ্ধ করে মারবে বলেই আমায় জাগিয়ে রেখেছে আজ রাতে। আমি প্রাণপণে ইষ্টদেবতাকে স্মরণ করতে থাকি। মনের জোর সব এক করে উপায় খুঁজতে থাকি শর্মিলীকে বাঁচানোর জন্যে। ততক্ষণে শর্মিলী পৌঁছে গেছে আমাদের বাড়ির শান বাঁধানো উঠোনে। হাতে ধরা মাটির তেলের বোতল, সারা গায়ে সে তেল মাখছে আর বিড়বিড় করছে। পিঙ্গলকে কিছু করো না তোমরা। ও কিছু করেনি। আমার বাবা মায়ের বয়স হয়েছে। ওদের এত মানসিক যন্ত্রণা দিও না। আমি 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 গায়ে আগুন দিচ্ছি। ওদের ছেড়ে দাও প্লিজ। আমি চিৎকার করে বলতে থাকি, কেউ কোথাও নেই শর্মিলী। পটাই আর তোর মা বাবা সবাই সুরক্ষিত আছে। তুই ওর ভোলানোতে ভুলিস না। ও তোর মাথার সাথে খেলছে। কিন্তু হায় হতর্ষে, শর্মিলী শুনতে পাচ্ছে না আমার কথা, বরং ও হাতে তুলে নিয়েছে একটা দেশলাই বাক্স। হায় ঈশ্বর, এবার কি চোখের সামনে ভগিনী সমা বন্ধুর বাগদত্তাকে এভাবে মরতে দেখতে হবে আমায়? কাল সকালে পটাইকে কি মুখ দেখাবো আমি? প্রাণপণ চোখ ঢেকে নিয়ে আমি অস্বীকার করতে চাই আমার দুর্ভাগ্যকে। শর্মিলী এবার আগুন ধরিয়ে ফেলেছে, শুধু গায়ে ধরানোর অপেক্ষার। আমি অসহায়ভাবে দেখছি শুধু সব। কোনো অদৃশ্য নাগ পাশ বেঁধে দিয়েছে আমার হাত পা, শুধু অচেতন হতে দেয়নি চোখের সামনে প্রিয়জনকে মৃত্যু মুখে ঢলে যেতে দেখাবে বলে। আমার চোখের সামনে নিজেরা আঁচলে আগুন ধরিয়ে দিল শর্মিলী। শর্মিলী সর্বনাশের আর বাকি নেই। হঠাৎ আকাশ বাতাস বিদীর্ণ করে গম্ভীর গলা শোনা গেল, বম ভোলে বম বম ভোলে, জয় তারা। বম ভোলে বম বম ভোলে, জয় তারা। আমি চোখ তুলে দেখলাম একজন দীর্ঘদেহী পক্ককেশী লাল বস্ত্র পরিহিত তেজস্বী পুরুষ দাঁড়িয়ে আছেন আমার সামনে। তার কপালে আঁকা রক্ত তিলক থেকে যেন ঠিকরে বেরোচ্ছে জ্যোতি। আমি দেখলাম অতি দ্রুত কোনো দুর্বোধ্য মন্ত্র আউড়ে হাতের বিচিত্র মুদ্রায় খুঁ দিয়ে শর্মিলীর দিকে ছুড়ে দিলেন। কিছু মুহূর্তে অলৌকিকভাবে জ্বলে ওঠা হুতাশন নিভে গেল, আর শর্মিলী অচৈতন্য হয়ে কাটা কলা গাছের মতো মাটিতে পড়ে গেল। একদম অক্ষত শরীরে, অথচ আমার নিজের চোখে মুহূর্তখানেক আগেও ওকে আগুনে জ্বলতে দেখেছি। আমার শরীরেও সার ফিরেছে ততক্ষণে। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে শর্মিলীর মাথাটা কোলে তুলে নিই। প্রশ্রয় মাখানো আদেশের স্বর ভেসে আসে, আর ভয় নেই, ও পালিয়েছে।
এবার তোমার বোনকে ঘরে নিয়ে যাও, ওর বিশ্রামের প্রয়োজন। আমি মাথা তুলে হাত জোর করে কোনো মতে বলি, আপনি কে বাবা? এভাবে বাঁচিয়ে দিলেন আমার বোনটাকে? জলদ গম্ভীর গলায় অট্টহাস্য করে উঠলেন বৃদ্ধ। তারপর বললেন, সে কি রে, নেমন্তন্ন করতে লোক পাঠাবি বলে আর পাঠালি না। আমি অপেক্ষা করে শেষে মায়ের কথায় নিজেই চলে এলুম বলে চিনতে পারলি নে? আমি স্বর্গীয় বশিষ্ঠ মহারাজের অধম শিষ্য তারা পাগলা রে। তারা মহারাজ? আমি তো আপনাকেই জানি রে বাছা, তাই তো এলু। তবে মহারাজ নই, অত যোগ্যতা আমার নেই। আমি আমার মায়ের পাগলা ছেলে তারা পাগলা। পরদিন সকালে আমাদের বৈঠকখানার ঘরে বসে তামাক খেতে খেতে তারা মহারাজ বললেন, হাতে খুব বেশি সময় নেই। সামনের বুধবার মানে 16ই আষাঢ় পার হবার আগেই ঝিমকে মুক্ত করে তার বোনের মুখোমুখি দাঁড় করাতে হবে, নইলে যাত্রা। ওনার কথা শেষ হবার আগেই মা বলে ওঠেন, সে কি মহারাজ? তবে যে শুনেছি 2 বোন এক হয়ে গেলে এক মুহূর্তে গোটা কুসুমপুর গ্রাম ধ্বংস হয়ে যাবে। আগে মাঠান ঠিকই জানে, তবে এই অভিশাপ থেকে চিরতরে মুক্তি পেতেও ওই একটা রাস্তাই খোলা আছে। বারে বারে রিমঝিমকে আলাদা করে দিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে না। আপনি যা ভালো বোঝেন করুন মহারাজ। এই নিরীহ মানুষগুলোর এই নিষ্ঠুর মৃত্যু আর মেনে নিতে পারছি না। এই প্রক্রিয়ায় আমার যা কর্তব্য সব করব। তাদের যদি আমার মৃত্যু হয় আমার কোনো আক্ষেপ থাকবে না বললাম আমি। তারা মহারাজ উচ্চস্বরে একবার হেসে নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে আমার পিঠ চাপড়ে বললেন, ছোট মেয়ে দুটোর বড় অভিমান, বড় ক্ষোভ রে তোদের বাড়ির উপর, এই গ্রামের উপর। অন্যায়টা তো তেমনই হয়েছিল বল। পাহাড় প্রমাণ অভিমান ভাঙতে পারি কিনা দেখি, সেই চোখ ছাপানো জলের মূল্য দিতে পারি কিনা দেখি। মৃত্যু মুহূর্তে শয়তানের শক্তি পেয়েছিল ওরা, কোনো জোর ওদের ওপর খাটবে না। ওদেরকে ওদের শক্তিতেই বশ করতে হবে রে বাবা। ওদের শক্তির আধার কি বাবা? কিসের জন্য ওদের বশ করতে হবে? আর আমার শর্মিলি সেরে যাবে তো তারপরে? উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলো পটাই। কাল রাতেই জ্ঞান ফিরেছিল শর্মিলীর, কিন্তু রাতের সেই বীভৎস অভিজ্ঞতার পর ও স্বাভাবিক আচরণ করছে না। এখনো মাঝে মাঝে খুব অসংলগ্ন কথা বলছে, আর ওর কথায় বাধা দিতে গেলেই হিস্টেরিকের মতো আচরণ করছে। মহারাজকে চুপ থাকতে দেখে পটাই আবার জিজ্ঞেস করে, আমার শর্মিলি ওই বেঁচে যাওয়া 2জন গ্রামবাসীর মতো বদ্ধ উন্মাদ হয়ে যাবে না তো? ওর বাবা মা কিন্তু অনেক বিশ্বাস করে ওকে আমার হাতে তুলে দিয়েছিলেন। ওর কিছু হয়ে গেলে কিন্তু। কথা শেষ করতে পারে না পটাই, কেঁদে ফেলে। এই প্রথম আমি আমার সদা হাস্যময় প্রিয়তম বন্ধুর চোখে জল দেখলাম। মা আর জেঠিমাও আঁচলে চোখ মুছলেন। তারা মহারাজ পটাইয়ের কাঁধ ধরে জাকিয়ে ভরাট গলায় বললেন, ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসাই এই জগতের যে কোনো সমস্যা সমাধানের সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় তন্ত্র, বুঝলি পাগল? ভালোবেসে যায় এভাবে। তবে মায়ের আমার যা কিছু হয়েছে তা ওই ঘটনার আঘাতে হয়েছে। রিমঝিমের এতে হাত নেই কোনো। রিম তো শুধু মানুষের মনের সাথে খেলে, নিজেদের সাথে হয়ে যাওয়া বিভৎস অভিজ্ঞতার কথা বলতে চায়। যাই হোক, সব মিটে গেলে শহরে গিয়ে একটা ভালো মনের ডাক্তার দেখিয়ে নিস শুধু।
পরে জেনেছিলাম তারা মহারাজ পূর্বাশ্রমে থাকাকালীন বড় দাদা বশিষ্ঠ মহারাজের ইচ্ছায় হিউম্যান সাইকোলজি বিষয় নিয়ে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। ওই জন্যই হয়তো একজন সাধক তান্ত্রিক হয়েও শর্মিলীকে সারানোর ব্যাপারে উনি তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁকের চেয়ে একজন সাইকিয়াট্রিস্টকে ভরসা করেছিলেন। সেই মুহূর্তে ওর মুখে এমন যুক্তিগ্রাহ্য সমাধানের কথা শুনে ওর উপর শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছিল আমার। যাই হোক, এরপরে উনি আমায় একান্তে ডেকে সব বুঝিয়ে দিয়েছিলেন আমার কর্তব্য। ঠিক হলো, আগামী বুধবার সূর্যোদয়ের কালে সকাল 6টা থেকে সূর্যাস্ত অর্থাৎ সন্ধ্যা 6টার মধ্যে যা করার করতে হবে। নির্ধারিত দিনে মহারাজের আদেশ অনুযায়ী ভোরে স্নান করে শুভ্র পোশাক পরে হাতে একগোছা গন্ধরাজ ফুল নিয়ে রাজীবকে সাথে করে আমি রওনা হলাম কুসুমপুরের শেষ প্রান্তে ঝিমের মন্দিরের উদ্দেশ্যে। গত 3 দিন ধরে সংযম পালন করে আজ সারাদিন নির্জলা থেকে তারা মহারাজ আজ ভোর থেকে তারা মায়ের পায়ের সামনে ধ্যানস্থ হয়ে বসে আছেন। পটাইও আমাদের সাথে আসতে চেয়েছিল, আমি বারণ করলাম, বললাম বাড়িতে থেকে মা জেঠিমা আর শর্মিলীকে দেখে রাখতে। মার জেঠিমার উপর ভার পড়েছে পায়েস রাধার। পুজো শেষে ওই পরমান্ন মুখে দিয়েই নাকি উপবাস ভাঙবেন তারা মহারাজ। মহারাজের আদেশ, অতএব অশক্ত শরীর ও উদ্বিগ্ন মন নিয়ে তারাও সে কাজে মন দিয়েছেন। কুসুমপুরের শেষ সীমায় পৌঁছতে যে বেলা গড়িয়ে যাবে ভাবিনি। মন্দিরের সামনে পৌঁছে হাত ঘড়িতে সময় দেখলাম বেলা 2:30 হয়ে গেছে। মন্দিরের কপাট খুলে ঝিমকে মুক্ত করে এতটা পথ পার করে সূর্যাস্তের আগে পূজাস্থলে পৌঁছতে হবে আমাদের। মন্দিরে ঢুকতে যাব অমনি কুসুমপুর আসার প্রথম দিনকার সেই অদ্ভুত দর্শন বৃদ্ধা এসে হাজির হলো কোথা থেকে। এসে অদ্ভুত খোনা গলায় বলল, পাইলে যাসনি তাহলে? হ্যাঁ, বেশ বেশ, এসেছিস যখন আদর করে নিয়ে যা। ওরে বড় নরম মনের মেয়ে ছিল বটে এইটা। মাইনসের দুঃখ কষ্ট তো বটেই, বেলাই কুত্তার কষ্ট সইতে পারত নিকো। জুতা খুইল্লা যাবি ওরে বোন বইল্লা, ডাইকে হাতের ফুলগুলা খুব ভালোবাসে দিবি, দিয়ে বলবি চল বোন তোর বোনের কাছে নিয়ে যাব। বললে বাক্সটা হাতে নিবি, আর ফেরার পথে পেছন ফিরে দেখবি না সারা রাস্তা। কথাও কইবি না বন্ধুবার কারোর সাথে, কেউ ডাকলেও না। মনে রাখিস বড় লাজুক সে, বড় ভাগিনী। ওর এমন চাঁদ পানা চেহারা পুইরা কাঠ হইয়া গেছে, বইলে বড় সরমোর, মুখ দেখাইতে চাই না কারো রে। রিংটা ডান পিঠে বটে, রং রূপের ধার ধারে না কখনোই, কিন্তু এই মেয়েটা অন্যরকম। সাবধানে যা বাপ, মুক্তি দে ওয়ারে, মুক্তি দে। আমি আর রাজীব সদর্থক ঘাড় নাড়লাম স্মিত মুখে। এরপরে বাকি ঘটনা বৃদ্ধার নির্দেশ অনুযায়ী করলাম। সারা রাস্তা একবারও পিছনে তাকাইনি, মুখ দিয়ে আওয়াজও করিনি কেউ। কানে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম একজোড়া বিধান্বিত পা খুব লজ্জিতভাবে মৃদু শব্দ তুলে আমাদের অনুসরণ করছে। নাকে ভেসে আসছিল আজ ভোরে আমাদের বাগান থেকে টাটকা তুলে আনা গন্ধরাজ ফুলের মিষ্টি গন্ধ। বাড়ি ফিরে দেখি বিশাল যজ্ঞকুণ্ডের সামনে বসে তারা মহারাজ, গায়ে রক্তাম্বর বস্ত্র, মাথায় রক্ত তিলক। যজ্ঞকুণ্ডের পাশে বসে বড় একটা তারা চিহ্ন আঁকা। বুঝলাম এখানেই এখন নিয়ে আসা হবে রিমের পৈশাচিক আত্মাকে, বিলাস ভৌমিকের শেষ বংশধর মণিচিঞ্জির ভৌমিকের প্রাণের টোপ দিয়ে। মহারাজের নির্দেশে আমি তারা চিহ্নর মধ্যে গিয়ে বসে পড়লাম। একবার তাকিয়ে দেখলাম মা আর জেঠিমা অসহায় চোখে তাকিয়ে আছেন আমার দিকে। জানি না
জানি না আজ আর এখান থেকে সশরীরে ফিরতে পারবো কিনা। আমি গিয়ে বসতে আমার ডান হাতের বুড়ো আঙুলে একটু ছুরি দিয়ে ছিঁড়ে 2 ফোঁটা রক্ত এই পঞ্চভুজের একটা অংশে ফেলতে বললেন। তারা মহারাজ মন্ত্র পড়ছেন বিড়বিড় করে, আর যজ্ঞকুণ্ডে ঘি দিচ্ছেন, মেটে সিঁদুর দিচ্ছেন, তিলও দিচ্ছেন কখনো। সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে আর কিছুক্ষণের মধ্যেই। হঠাৎই প্রবল ঝড় উঠে এলো, আর হাঁচুর পাঁচুর করে প্রবল কান ফাটানো চিৎকার করতে করতে এসে হাজির হলো সেই প্রথম দিনের কালো কুচকুচে মূর্তিটা। পোড়া দেহ, চুলহীন মাথা নিয়ে মূর্তিটা বিভৎস চিৎকার করতে করতে এসে হাজির হলো সেই পঞ্চভুজের মধ্যে। তার চিৎকারের মধ্যে জগতের সব ঘৃণা, সব প্রতিহিংসা, প্রতিশোধ স্পৃহা ধ্বনিত হচ্ছিল। আমায় হাতের নাগালে পেয়ে যে 1 মুহূর্ত লাগবে এই মূর্তির আমাকে শেষ করতে, তা বলাই বাহুল্য। মহারাজ ভরাট গলায় বললেন, বম বম কালী, বম বম শঙ্কর, বম বম। আওয়াজ তুলে রাজীবকে ইঙ্গিত করলেন হাতে ধরা বাক্স খুলে দিতে। আমি চোখ বুজে নিলাম, অপেক্ষা করতে লাগলাম। হয় মৃত্যু আসবে, নয়তো সাপ মোচন হবে এই ভৌমিক বংশের কুসুমপুরের। বাক্স খুলতেই ঝড়ের মাত্রা বেড়ে গেল, আর মানুষ পোড়া ছাইয়ের গন্ধে ভরে উঠল চারপাশ। দেখা গেল অবিকল প্রথম মূর্তিটির মতোই আরও একটি ছোট, পুড়ে যাওয়া, কয়লা হয়ে যাওয়া দেহ ধীরে ধীরে এসে তারা চিহ্নর মধ্যে এসে দাঁড়ালো। দ্বিতীয় মূর্তিটিকে দেখে প্রথম মূর্তিটার চিৎকার থামালো। অবশেষে তারপর অদ্ভুত বিকৃত স্বরে বলল, তুই এসেছিস বোন, আয়, সময় নষ্ট করিস না, জড়িয়ে ধর আমায়। আমি তুই এক হয়ে এক্ষুনি শেষ করে দিই এই পাপী গ্রামকে। বাবাকে দেওয়া কথা রাখি। দ্বিতীয় মূর্তি বলল, কি হবে তাতে? আমাদের মতন পুড়ে কষ্ট পেয়ে মানুষগুলো মরে গেলে কি আমাদের জ্বালা মিটে যাবে? বাবা নিষ্ঠুর মৃত্যুর মুখে দাঁড়িয়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের আর মায়ের অনন্ত নরকবাসকে বেছে নিয়েছিলেন। আজ এদের মারলে কি তারা মুক্তি পাবেন? তুই বাবার কথা অমান্য করবি বোন? বাবার আত্মত্যাগের মূল্য দিবি না? বাবার শিক্ষা মনে আছে বলেই তোকে স্মরণ করাচ্ছি বোন। বাবা বলতেন, ভালোবাসার চেয়ে বড় শক্তি নেই আর। আর আমরা 2 বোন দুজনের শক্তি। আমরা দুজনে একসাথে চাইলে সব ভালো করে দিতে পারি। ভালো করে চেয়ে দেখ, এই গ্রামের এখনকার কেউ আমাদের অপরাধী নয়। ওরা নিরীহ, আমাদের মতোই। আমাদের সব অপরাধী নিজেদের শাস্তি পেয়েছে। এরা যারা দাঁড়িয়ে আছেন, কেউ আমাদের সাথে অন্যায় করেনি, আমরাই করছি বরং। আয় ভাই, এসব ভুলে ভালোবেসে এক হই আমরা। কিন্তু শয়তান তো শক্তি দিয়েছেন আমাদের। আমরা কেন, কি করে ওর আদেশ অমান্য করব? কি করে ক্ষমা করব এদের? মনে কর, এরা আমাদের 2 বোনকে আলাদা করে দিয়েছিল। শয়তান আমাদের কোনোদিনও মুক্তি দেবে না, তাই ওই শক্তি দিয়েছেন। শয়তান নিরীহ ঈশ্বর বিশ্বাসী মানুষের যন্ত্রণাদায়ক মৃত্যু ভালোবাসেন। আমাদের দিয়ে আজ বহুকাল উনি এই উদ্দেশ্যই চরিতার্থ করেছেন শুধু। আর দেখ, কুসুমপুরবাসী আমাদের আলাদা করেছিল, আবার এরাই তো মিলিয়ে দিল আমাদের। তুই তোর মনের সব জোর এক করে, মনের থেকে সব রাগ ক্ষোভ বার করে দিয়ে একদম সাদা মন নিয়ে জড়িয়ে ধর আমায়। আয়, মুক্ত হয়ে এবার। বহুকাল হয়ে গেল বোন, ঈশ্বরের কাছে ফিরতে হবে এবার। কিন্তু সে রাতে তোর যে ঈশ্বর আমাদের রক্ষা করেননি, তিনি আজ আমাদের কোল দেবেন কেন? সে আমাদের অদৃষ্ট, পূর্ব নির্ধারিত ছিল হয়তো। কিন্তু আমরা ঈশ্বরের সন্তান, পথভ্রষ্ট হয়েছিলাম ঠিকই, তবে ফিরতে চাইলে উনি মুখ ফিরিয়ে দেবেন না, দেখিস।
এরপর ধীরে ধীরে দুই অশরীরী বোন পরস্পর আলিঙ্গন করল। আশেপাশে ঝড় থেমে গেল। আচমকা মহারাজ স্নেহ মাখানো স্বরে বললেন, এই বাটির পায়েস গ্রহণ করে মন থেকে বিলাস ভৌমিকের শেষ বংশধর আর এই কুসুমপুর গ্রামকে ক্ষমা কর মায়েরা আমার। তোমাদের জন্মদিন যে আজ, আজ এক মা বুকে পাথর চাপা দিয়েও ভারী যত্নে স্নেহে তোমাদের জন্য এই পায়েস রেঁধেছে। এই পায়েস গ্রহণ করে তৃপ্ত হও, মুক্তি ঘটুক তোমাদের বিদেহী আত্মার। দুই বোন দ্বিরুক্তি না করে পেতলের বাটিতে রাখা পায়েস প্রাণ ভরে খেল। তারপর একসাথে আলিঙ্গনরত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলিয়ে গেল কুসুমপুরের বাতাসে। তার মুহূর্ত মধ্যেই ঘটে গেল আর এক ঘটনা। যে পুরুষ ও নারী মূর্তি আমাকে প্রায় ভয় দেখাতো, তারা আর সেই অদ্ভুত দর্শন বৃদ্ধা হঠাৎ কোথা থেকে এসে বিনা বাক্য ব্যয়ে যজ্ঞকুণ্ডের আগুনে ঝাঁপিয়ে পড়ল। ঘটনার তাৎপর্য না বুঝে আমি মহারাজের দিকে চাইতে বললেন, শয়তানের কাছে আত্মা বিক্রি করে আজ বহুকাল রাখহরি তার স্ত্রীকে নিয়ে কষ্ট পাচ্ছিল। আজ তারাও মুক্তি পেল। আর এই বৃদ্ধা প্রেতটি বহুকাল আমার কাছে ছিল। আমার দাদা বশিষ্ঠ মহারাজ তাকে এই গ্রামে রেখে গিয়েছিলেন, যাতে এ সকলকে কিছুটা হলেও সাবধান করতে পারে, রক্ষা করতে পারে। আজ এর কাজও শেষ হলো, তাই মুক্তি দিলাম একে। ঘটনার পর 1 বছরেরও বেশি কেটে গেছে। ওই ঘটনার পরপরই জেঠিমা মারা যান। আমি মাকে নিয়ে কলকাতা চলে আসি। মা মেয়ে দেখছেন, এবার হয়তো গলায় বড় মাল্য পড়তেই হবে। পটাই আর শর্মিলিরও বিয়ে হয়ে গেছে। পটাইয়ের যত্ন আর মেডিকেশনের মাধ্যমে শর্মিলি একদম ফিট। ওদিকে তৈফল দিয়ে স্কলারশিপ পেয়ে রাজীব পাড়ি দিয়েছে বিদেশে। অদৃশ্যের বাবা মায়ের সব দায়িত্ব নিয়েছি আমি আর পটাই। আজও কোনো ছুটির দিনে হানা দিয়ে ওর বাড়ি। ফেস টাইমে ডেকে নিই রাজীবকেও, আর ঘরের দেওয়াল থেকে হাসি মুখে আমাদের আড্ডায় যোগ দেয় আমাদের প্রিয়তম বন্ধু অদৃশ্য। সেই রাতের পর আর কখনো তারা মহারাজকেও দেখিনি। যেমন উল্কার মতন এসেছিলেন, তেমনই আমাদের উদ্ধার করে দিয়ে কর্পূরের মতো উবেও গেলেন কোথাও। তবে জীবন বড় বিচিত্র। কে বলতে পারে জীবনের কোনো বাঁকে আবার সেই তারামায়ের পাগলা ছেলের সাথে দেখা হয়ে যায় আমাদের।